আমরা ৫৪ বছরের এই প্রান্তে ২০২৪-এ দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত অকুতোভয় বীর লড়াকু সৈনিক যারা দেশকে মাতৃজ্ঞানে, দেশ এবং মানুষের মুক্তির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে অকাতরে প্রাণ বলিদান দিয়েছেন এবং বীরত্বের সাথে সংগ্রাম করে একটা স্বাধীন সূর্যটাকে স্থাপন করেছে। সেই ১৭৫৭ সালে যে ব্রিটিশ পিরিয়ডের সময় আমাদের স্বাধীনতার যে সূর্যের অস্তগামী, সেটাই যেন আবার ৭১-এ আমরা যে অর্জন করলাম, ১৬ ডিসেম্বরে সেই স্বাধীন মানচিত্রের জন্ম দিলাম। সেই প্রেক্ষাপট থেকে আজকে আমরা একটু কথা বলতে যাচ্ছি যে আসলে আমাদের এই দীর্ঘ পথ চলায় আমাদের অর্জনগুলো কেমন ছিল, অথবা আগামীর পথ চলাগুলো সেই বিগত পথ চলার নিরিখে কেমন হওয়া উচিত বা কেমন প্রত্যাশা রাখতে পারি পরবর্তী বাংলাদেশকে নিয়ে। রাজ্জাক ভাই, আপনি আসলে কি মনে করেন আমাদের ৭১ থেকে ২০২৪-এ বাংলাদেশের যদি বলি গুরুত্বপূর্ণ অর্জন গুলা কি? স্বাধীন পরবর্তী দেশ, স্বাধীনতা নিঃসন্দেহে ১০০০ বছর বা বাংলাদেশ যতদিন বিশ্বের মানচিত্রে থাকবে, স্বাধীনতাই আমাদের সর্বোচ্চ অর্জন। ৭১টাই আমাদের সর্বোচ্চ অর্জন। কিন্তু এই পরবর্তী স্বাধীন পরবর্তী পথ চলে আমাদের লক্ষণীয় অর্জনগুলো কি কি স্বাধীন দেশে? আপনার কাছে কি মনে হয়? ওদের থেকে বলতে গেলে স্বাধীন দেশে তো অর্জন অনেক। যে জায়গা থেকে আসলে দেশ স্বাধীন হয়েছে, যে কারণে দেশ স্বাধীন, আমার তো স্বাধীনতার বিষয়গুলো কিছু আসলে আমরা পরাধীন ছিলাম সকল জায়গা থেকে। আমাদের যদি বলি যে আমাদের প্রযুক্তি জায়গা থেকে আমাদের পরাধীন ছিলাম, আমাদের সঠিক যে দ্রব্য মূল্য জায়গা থেকে বিষয়ে পরাধীন ছিলাম, অর্থনৈতিক জায়গা থেকে আমরা পরাধীন ছিলাম, আমাদের শাসনতান্ত্রিক জায়গা থেকে উৎপাদন ব্যবস্থার মধ্যে আমাদের সরঞ্জাম এগুলো আমাদের আসলে সঠিকভাবে জ্ঞান পাচ্ছিলাম না। এই বিষয়গুলো আরো অনেক বিষয়গুলো কি পাওয়া যাচ্ছিলাম। সে জায়গা থেকে আমাদের এখন মানে উৎপাদন বলি, অর্থনৈতিক বলি, অন্যান্য বিষয়গুলো যে আছে এই বিষয়গুলো বলি, আমরা এগুলো এখন মানে পাচ্ছি। পরবর্তীতে আমরা যদি বলি যে স্বাধীন হওয়ার পরবর্তীতে আমরা আমাদের মানে দেশটাকে আমাদের যা কিছু করি না কিন্তু সঠিকভাবে কি এগুলো মানে সঠিকভাবে একদম এই করার জন্য উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের উপযুক্ত সবকিছুই পেয়েছিলাম। সে জায়গা থেকে আসলে বলবো যে মানে সবকিছু পেলেও মানসিকতা বা আমাদের মানে ওই যে স্বাধীনতার পূর্বের যে কিছু মানে দৃষ্টি কালচার এগুলো থেকে আমাদের আসলে অনেক পরাধীনতা সংস্কৃতি থেকে আমরা মন মগজে মুক্ত হইতে পারি, বের হতে পারি। যে কারণে আসলে আমাদের মানে স্বাধীনতা পেলেও বা স্বাধীনতার সুযোগে আমাদের অন্যান্য পরিবেশের রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকলেও কিন্তু সেই সম্পর্ককে আমরা কাজে লাগাতে পারি। অর্থাৎ আমরা ৭১-এর মধ্য দিয়ে আমরা যে অপার সম্ভাবনা পাইছি দেশটাকে নিজেদের মধ্যে করে সাজাবো। সমস্ত এলিমেন্টস ছিল আমাদের ৪৭ থেকে ৭১, ২৩ বছরের একটা বর্ণিল সংগ্রামের ইতিহাস আছে। সেটা ভাষাকে কেন্দ্র করে বৈশ্বিকভাবে সেই জায়গাটাকে কেন্দ্র করে আমরা একটা সাংস্কৃতিক সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রামের ভিতর দিয়ে ৭১-এ যে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে, কূটনৈতিক যুদ্ধের মধ্য দিয়ে একটা বিজয় অর্জন করলাম। পরবর্তীতে যেভাবে আমাদের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেই জায়গাটাকে আমরা মানে পুরোপুরি পারিনি। এই জায়গাটাতে আমাদের একটু ঘাটতি আছে। যে আলিম ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে আমাদের অর্জনগুলো কেমন স্বাধীন পরবর্তী দেশ, কিংবা কোন জায়গাতে আসলে আমরা
সবচেয়ে বেশি সংকটের মধ্যে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ধন্যবাদ শাকিব ভাইকে। আজকে ঘুম ধরতেছে। আড্ডায় শুরুতে আমি আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে যারা সে মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য প্রাণ দিয়েছেন সে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদেরকে যেন স্রষ্টা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আসলে আজকে স্বাধীন পরবর্তী সময়ে যে আলোচনা, যে আমরা 1971 সালে দেশটা স্বাধীন করলেও পরাধীন দেশের যে সিস্টেম বা পরাধীন থাকার সময় যে নিয়ম কানুন ছিল সে সকল সিস্টেম বা নিয়ম কানুন থেকে আমরা বের হতে পারি নাই বলেই আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা স্বাধীন দেশ পেলেও আমরা যে স্বাধীনতার যে পরিপূর্ণ যে স্বাদ এটা আমরা পাই না। মানে আজও যদি আমরা হচ্ছে সেই ব্রিটিশ কলোনিয়াল যে সিস্টেম সেটা থেকে বের হতে পারি না। যেমন 1969-এ ইয়াহিয়া খান ঘোষণা দিলেন যে কালীন পাকিস্তান মুসলিম লীগ উনি একদলীয় শাসন কায়েম করার জন্য ঘোষণা দিলেন। এটাকে একটা বিপ্লব হিসেবে ঘোষণা দিলেন যে একদলীয় শাসন তিনি কায়েম করবেন, সেটা হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ। আর সেই একদলীয় শাসন ব্যবস্থার প্রতিবাদ থেকেই 1971 মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং সে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাই। কিন্তু 1971-এ স্বাধীনতা অর্জনের পর 1972-এর 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন। 73-এ জাতীয় সংসদ নির্বাচন দিলেন। আগে জাতীয় সরকারটা ভেঙে দিলেন 71-এ, যে সরকারের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হলো সেই জাতীয় সরকারটাকে ভেঙে দিলেন। 73-এ নির্বাচন দিলেন, জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ সেটাই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম মানে সংসদ নির্বাচন। তো প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সম্ভবত 290টা আসন পেয়েছিল। এদিক সেদিক হতে পারে, তথ্যটা স্পষ্ট নেই। তবে সেখানে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলেন। সরকার গঠন করার পরে সেই 73 থেকে 75 পর্যন্ত সময়, 75-এর 15ই আগস্ট সেনাবাহিনী একটা অংশ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেন। আচ্ছা, 73 থেকে যে 75 ধরেন এই সময়টা, এই যে পরবর্তী আওয়ামী লীগ হচ্ছে নির্বাচিত হলো এবং সংসদীয় পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে তার ক্ষমতায় আসলো, এই সময়কাল এর প্রসঙ্গে যে ক্ষেত্রে আমরা বলি যে অনেক ক্ষেত্রে আমাদের ইতিহাসের ক্ষেত্রে ঝাপসা, বা আমরা এই সময় আসা দাঁড়িয়ে বলি যে অনেক কিছু হয়তো হাইডে ছিল, বা আমরা 74-এর দুর্ভিক্ষ দেখছি ওই সময়টাতে। মানে এই সময় শাসনকাল সম্পর্কে আপনার মতামত? 73 থেকে 75? 73 থেকে 75 পর্যন্ত যে সময়টা ছিল, আসলে সদ্য একটা স্বাধীন দেশে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক পথের মানুষ থাকে। সেই জন্য সদ্য স্বাধীন দেশে একটা যে সরকার থাকে বা যিনি জাতীয় লিডার থাকেন, সেই অর্থে আমাদের জাতীয় লিডার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। হ্যাঁ, সেই সদ্য স্বাধীন দেশের সমস্ত জনগণকে একই দলে, একই আদর্শে বা
সবশেষে দেশের প্রশ্নে সকল মানুষকে সংহত করা, আহ, এক জায়গায় একত্রিত করা দেশের প্রশ্ন। কিন্তু সংহত করার ক্ষেত্রে আহ, আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আমরা ওই সময় কি করতে পারি না, সকল মানুষকে সংহত করতে পারি না দেশের প্রশ্নে। দেশের তৎকালে যারা দেশ বিরোধী ছিল, ৭২-৭২ ঘটনা। হ্যাঁ, যারা দেশ বিরোধী ছিল বা স্বাধীনতা বিরোধী ছিল বা অন্য কোনো মতাদর্শের বিশ্বাসী ছিল, সকলকে আমরা দেশ প্রশ্নে এই যে সংহত করা, একত্রিত করা, এটা একত্রিত করা সম্ভব হয় না। আর ৭২-এ এটা সম্ভব হয় নাই। সম্ভব না হওয়ার কারণে দেখা গেছে যে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব অনেকটাই কি করেছিলেন, মানে এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, এবং দেখা যায় যে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেগুলোকে তিনি কি করেছিলেন, জাতীয়করণ করেছিলেন। সব মিলে একটা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন তিনি করতে, কিন্তু তার মধ্যে তো আমার একটা ৭৪-এর দুর্ভিক্ষ ঘটে গেল, এবং এটাকে কিন্তু মিসম্যানেজমেন্ট হিসেবে উল্লেখ করা হয়, যে এটা হচ্ছে যে ব্যবস্থাপনার ঘাটতি ছিল। সেক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থ নয় এই প্রসঙ্গে, ৭৪-এর দুর্ভিক্ষ প্রসঙ্গে। হ্যাঁ, ব্যবস্থাপনার অবশ্যই এই জায়গায় একটা ব্যবস্থাপনার তো ঘাটতি ছিলই। কারণ হচ্ছে সেটা হচ্ছে যে একটা স্বাধীন দেশ, দেশ স্বাধীন হওয়ার পরেই তো কি হতে পারে, মানে একটা রাষ্ট্র চালাইতে গেলে যে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন যে যন্ত্র বা বিভিন্ন যে অংশ থাকে, যে যন্ত্র দিয়ে বা যে সকল প্রশাসনিক কাঠামো দিয়ে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা হয়, পরিচালনা করা হয়, সেগুলো তো স্বাধীন দেশ অনুযায়ী এগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যতটুকু মানে সময় দরকার ছিল, আমরা, আমার কাছে মনে হয় ততটুকু সময় সরকার পায় না। আর না পাইলে স্বাভাবিকভাবে শুরুর দিকে এই ধরনের একটা প্রবলেম হওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু এটাকে কিন্তু তাহলে এক্ষেত্রে ধর বুঝলাম যে সরকার পায়নি, তাহলে সদ্য স্বাধীন দেশে মানে যে জাতীয় সরকারকে ভেঙে দেওয়া, যেখানে শত্রু মিত্র চিহ্নিত হয়নি, এখন স্বাধীন দেশে এই মুহূর্তে শত্রুকে মিত্রকে কে কে এই দেশে আছে, হ্যাঁ, সেই প্রাসঙ্গিক বিষয়গুলো তো শেষ হয়নি। মানে এটা হচ্ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা, মানে আমার দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা ভুল সিদ্ধান্ত ছিল। ঐতিহাসিক ভাবে একটা রাষ্ট্র সম্পর্কে একটা মানে দূরদর্শিতার ঘাটতি, দূরদর্শিতার একটা ঘাটতি ছিল। সেই ইচ্ছা করলে তখন সেই করতে পারত, মানে একটা সদ্য স্বাধীন দেশে কখনোই দিতে পারে না, সংসদীয় গণতন্ত্র চালু করতে পারে। সেখানে সে সংসদীয় গণতন্ত্র না দিয়ে সে যেহেতু জাতীয় লিডার হয়ে উঠছিল, যেহেতু অনেক মানুষ, অনেক পথের মানুষ ছিল, সে জায়গায় আরো তাকে মানে যে বঙ্গবন্ধু শেখ মুজিব যে কাজটা ৭৫-এ এসে যেটা কি করলেন, মানে বাকশাল গঠন করলেন, বরঞ্চ পূর্বের ভুলের সংশোধনের প্রচেষ্টা, এই বাকশাল গঠন করলেন, এই একদলীয় ব্যাপারটাকে সে কি করতে পারতো, মানে শুরুর দিকে রাখতে পারত, শুরুর দিকে করে একটা স্থিতিশীলতা, মানে জাতীয় সরকারের মধ্যে দিয়ে দেশটাকে তারা চালাইতে পারে, একটা স্থিতিশীলতা আসলে পরবর্তী আমরা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে চলে আসতে পারতাম। আচ্ছা, যা হোক, আমরা পরবর্তীতে আরো আলোচনায় আসবো আজকের প্রসঙ্গে। আজকে আমাদের সঙ্গে আছে আসিফ ভাই, সাদির ভাই, রাজ্জাক ভাই, আরিফুল ইসলাম আসার কথা ছিল, আরিফ বিল্লাহ ভাই আসার কথা ছিল, এনামুল ভাই, হামিদুল ভাই, আরো অনেকে ছিল। আসলে হয়তো আরো আড্ডা নিয়ে আমরা কথা বলতে পারি। শীতের মধ্যে তো আমরাই বসতে পারতেছি না, ঠান্ডাটা আজকে একটু সাইডে দিয়ে আগুন টাগুন ধরানো থাকলে ঠান্ডাটা একটু বেশি। আর আসিফ ভাই, তাহলে মানে কি মনে করেন আপনার যে আমাদের স্বাধীন পরবর্তী দেশের এই ৫৪ বছরের ইতিহাসের ক্ষেত্রে যদি, তাহলে আমাদের বেশ কিছু অর্জন নিঃসন্দেহে আমাদের অনেক অর্জন আছে। সেক্ষেত্রে আমরা যদি বলি পলিটিক্যালি, কারণ অনেক ক্ষেত্রে বলা হয় যে এই স্বাধীনতার ৫৪ বছর, অনেক ক্ষেত্রে বলা হয় যে আলটিমেটলি রাজনীতি হয়নি দেশে, মানে এইভাবে। কারণ আমরা ৭১-এ যদি ৭২-এ জাতীয় সরকার ভেঙে দেওয়া, তারপর হচ্ছে নির্বাচন, তারপর ৭৫ পর্যন্ত একটা অরাজক পরিস্থিতি, ৭৫-এর পরবর্তীতেও মানে সামরিক হচ্ছে, পাল্টা হচ্ছে, তারপরে হচ্ছে জিয়াউর রহমান আসলে বেশ কিছু বিষয় সামনে রাখলেন, তারপর হুট করে আরেকটা প্রসঙ্গ এরশাদ চলে আসলেন, এরশাদ জবরদস্তি করে কিছুদিন থাকলেন, তারপর তাকে আবার হচ্ছে আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটল। এবং আমরাও ধরতে গেলে ৯০ একটা ডেমোক্রেটিক সিস্টেমের যাত্রা শুরু করতে পারলাম অনেক পরে এসে। এরপর ৯৬-তে আবার ঝামেলা, সেই নির্বাচন গ্রহণযোগ্য না, অনেক আন্দোলন, রক্তারক্তি, মানুষ খুন। ২০০১-এও সেম ঘটনা,
নির্বাচন আসলেই সেই ঘটনা। এবং 2001-এ তারপর যে সরকারটা আসলো, 96 থেকে 1 পর্যন্ত আওয়ামী সরকার ছিল, তারপর 6-এর মধ্যে গিয়ে আবার হচ্ছে 2 বছর তত্ত্বাবধায়ক সরকার চলে আসলো। অর্থাৎ নির্বাচন নিয়ে আমরা স্থির হতে পারতেছি না। এবং তার পরবর্তীতে যখন আওয়ামী সরকার আসলো, তারপর দেখলাম যে আসার পরে একটা, বিশেষ করে 14 থেকে 24, এই 10 বছর একটা পলিটিক্যাল লকডাউন জারি রাখলো। হ্যাঁ, অর্থাৎ ভিন্ন মতের দমন পীড়ন শুরু করে আর রাজনৈতিক সংস্কৃতিটাকে গ্রাস করে দিল। এবং সেখানে আসে দেখলাম 24-এ আমাদের ওই আবার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার জ্বালাও পোড়াও, আবার হচ্ছে মানে আন্দোলনের মধ্য দিয়ে টেনে হিসড়ে মানে সরকারকে বারবার গদি থেকে নামাতে হচ্ছে। এই অর্থে তো বলা চলে যে আসলে রাজনীতিহীন বা অরাজক রাজনীতির ভিতর দিয়ে অনেকটা আসছে। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে 54 বছরে আমাদের যে অর্জন, পলিটিক্যাল অর্জন যদি বলি, কি কি, অথবা পলিটিক্যালি ব্যর্থতা কি কি আমরা 24-এ দাঁড়িয়ে স্মরণ করতে পারি? বাংলাদেশের রাজনীতিটাকে শুধুমাত্র 54 বছর রাজনীতি দেখলেও আমরা আসলে বিশ্লেষণ করে খুব বেশি কিছু বের করতে পারবো না। গুরুত্বপূর্ণ খুব বেশি কিছু পয়েন্ট আউট করা মানে কি বলে একটু জটিল। কারণ হচ্ছে আলটিমেটলি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী রাজনীতি যদি বলি, এই রাজনীতির ভিতরে মানে রাজনীতি বলতে বললেন, আপনি বললেন যে এখানে হচ্ছে মানে রাজনীতিহীন জনপদ, ব্যাপারটা তাই। যে এলাকার একটা এলাকার ভিতরে স্থানীয় আধিপত্য নিয়ে যে দুইটা গ্রুপের যা যা হয়, দলাদলি আধিপত্য প্রতিষ্ঠার জন্য যা যা হয়, সারা বাংলাদেশ তাই হয়েছে। এই জায়গায় কোন পলিটিক্স তো হচ্ছে মানুষের ভিতরে যত ধরনের নীতির চর্চা করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাজনীতি। এটাকে রাজনীতি বলা হয়। মানুষ তার জীবনে, ব্যক্তি জীবন, সামগ্রিক জীবনে যত রকমের নীতির চর্চা করে, প্র্যাকটিস করে, সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটাই হচ্ছে রাজনীতি। তো এই রাজনীতির ভিতরে আলটিমেটলি যে শর্তে রাজনীতি, ওই রাজনীতিটাই অনুপস্থিত ছিল। তাহলে এটা অনুপস্থিত থেকে যা হওয়ার তাই হচ্ছে। যে এই যে বললাম, স্থানীয় একটা এরিয়া ভিতরে আধিপত্য নিয়ে দুইটা গ্রুপের ভিতরে সংঘর্ষ, মানে এক বা একাধিক না, ঠিক জমি দখল প্রসঙ্গ না, আধিপত্য প্রতিষ্ঠা, আধিপত্য হইলে সবকিছু দখল করা যায় আস্তে আস্তে, শুধু জমির প্রসঙ্গ না। এখানে মানে ক্ষমতার ব্যবহার, অপব্যবহার সবই করা যায়। জমি জমা নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যায়। দীর্ঘদিন ধরে এটার মানে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করা যায়, নিজের ইচ্ছা মতো যা কিছু তা করা যায়। ঠিক এটা করার জন্যই এই দেশের যারা ছিল, এই 54 বছরের রাজনীতিতে যারা ছিল সবাই, হ্যাঁ এর ভিতরে 2-4 জন ব্যতিক্রম ছিল না তা না, ব্যতিক্রমের চেষ্টা বা কিন্তু ব্যতিক্রমটা ওটা আসলে রাজনীতির ক্ষেত্রে খুবই এটা সামান্য, মানে উল্লেখ করার মতো তেমন কিছু না। এটা এদের ওই 2-1 জনের কার্যক্রম খুব এমন খুব বেশি কিছু বই আনে না, যে কারণে আমাদের দৃশ্যমান খুব বেশি কিছু নাই। হয়তো ছিল, মানুষ হিসেবে ভালো মন্দ সবই থাকে সমাজে, ওই হিসেবে ভালো মানুষ ছিল, হ্যাঁ ভালো অনেক কিছু করার মানুষ ছিল, এবং হয়তো বেশিরভাগই ওইরকম ছিল। বাট সাংগঠনিক বা ঐক্যতার ভিত্তিতে যে রাজনীতিটা হয় সেই অর্থে ছিল না, সেই অর্থে রাজনীতির চর্চাটা ছিল না ঐক্যতার মতো। ঐক্যতার ভিত্তিতে কোনো রাজনীতির চর্চা ছিল না, সাংগঠনিক ভাবে কোনো রাজনৈতিক চর্চা ছিল না। হ্যাঁ, ছোট ছোট কিছু দল, বামপন্থী বা এরকম বামপন্থী দলের বাইরেও জানি না, এরকম মানে আমার এরকম খুব বেশি জানা নাই। বামপন্থীরা টুকটাক জানি তারা কিছুটা নৈতিকতার চর্চা করতো একটা সময়, কিন্তু হয়ে ওঠে নাই সবকিছু মিলে, অথবা পারেনি, অথবা চর্চাই করেন, তাও হতে পারে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটাকে আপনি যদি আর একটু মানে আমি বলবো বাংলাদেশের রাজনীতি পূর্বে যা দেখা, আমার তো দেখা খুব বেশি কিছু নাই জীবনে, যদি দেখি তাহলে যে 90-এর সময় ছোট ছিলাম, হয়তো রাজনীতি বোঝার বয়স ছিল না, 4-5 বছর ছিল মাত্র গণঅভ্যুত্থানের সময়। পরবর্তীতে 2024 এসে যেটা দেখলাম, এর আগে এই 24 বছরেও 34 বছরেও খুব বেশি কিছু এরকম গুরুত্বপূর্ণ হিসেবে বলার মতো মনে করি না। খুব গুরুত্বপূর্ণ কিছু এই জায়গায় ঘটছে রাজনীতিতে। কিন্তু ইতিহাস বা জানাশোনার ভিতর থেকে যেটা বলি, 71 থেকে 24 পর্যন্ত একটা জিনিসই বাঙালিরা হচ্ছে, যেটা পৃথিবীর ইতিহাসে যায় না, সব জায়গায় হয় কিন্তু এরকম ভাবে হয় কিনা যায় না। ব্যাপার হচ্ছে বাঙালির ঐক্যতার একটা ব্যাপার। 71-এ যেরকম
দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এক হয়ে গেছিল স্বৈরাচার শোষকের বিরুদ্ধে। ওটা তো স্বৈরাচারী হয়ে উঠছিল, শোষক এবং কি বলে শোষক, শোষক স্বৈরাচার এটাই। আর এই শোষিত মানুষরা কোন ধর্ম পরিচয় বর্ণ পরিচয় ভুলে সব এক জায়গায় একবার একাকার হয়ে উঠছিল। এই যে হয়ে উঠছিল, এবং এর পরবর্তীতে ওটাও কিন্তু আলটিমেটলি বিদেশি শাসক শোষক না, ওটাও তখন নিজ দেশীয় ছিল। ব্যাপারটা এরকম, পাকিস্তানটা বিদেশি হিসেবে আমি বলবো না, ভিন্ন কালচার থাকতে পারে, বাট রাষ্ট্র হিসেবে যেভাবে পরে পাওয়া রাষ্ট্র হোক, কিন্তু ওটাকে আপাতত 20-22 বছর তো বাংলা এই দুই ভূখণ্ড মিলে তো নিজ দেশের হিসেবে চর্চা করে আসছে কিছুটা, তো মুসলিম হিসেবেও কিছুটা থাকার চেষ্টা করছে হয়তো, বাট শোষক শোষিতের সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। এটা একে অপরের মুখোমুখি দাঁড়াবে। হ্যাঁ, এটা ধর্মের বেশি থাকুক, অন্য যে কোনো বেশি থাকুক না কেন, যত ভাবে সে নিজেকে ঢাকাতে চায়, যখন শোষক আর শোষিত দুইটা পক্ষ হয়ে ওঠে তখন সেটা মুখোমুখি দাঁড়াবে এবং অনিবার্যভাবে একটা সংঘাত হবে। এবং সারা পৃথিবীর ইতিহাস সেটাই বলে, শোষকেরা কখনো জয়ী হতে পারে না, শোষকেরা কখনো জয়ী হয় না। আমরা দীর্ঘদিন দেখলাম সিরিয়ার যে আসাদের পতন, হ্যাঁ, ওইটা তো এক সময় হয়, কিন্তু ওই যে 20 বছর যে তাদের করতলে থাকা হাজার হাজার মানুষ নিপীড়নের শিকার হওয়া, লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ, এটার মানে একটা দীর্ঘ সময় ধরে এটার একটা মানে চাপে পিষ্ট থাকা, এই যে দুঃসহ যন্ত্রণা, এটাও তো একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ, এটা তো ধরেন যে ছোটখাটো কোনো বিষয় না। এই দীর্ঘদিনের নিপীড়ন, অসহ্য রকমের বা মানসিক অস্বস্তি, একটা আত্মসম্মানী মানুষ কোনো অন্যের অধীনে খুব বেশি থাকে না, বা নিজের মতের বাইরে গিয়ে খুব বেশি কিছু সে, কিন্তু একটা স্বৈরাচার বা এরকম শোষক যখন হয়ে ওঠে রাষ্ট্র, তখন মানে এরা হচ্ছে এত বেশি মানে ইয়ের ভিতরে পড়ে, এক ধরনের কষ্টের ভিতরে পড়ে, যেটা না বাইরে বলতে পারে। হয়তো অনেক সময় যখন কোনোভাবে না পারে তখন সবকিছু ছিঁড়ে ফিরে বের হয়, এক ধরনের বিক্ষোভ যেটা তৈরি হয়। কিন্তু এই ধরনের আত্মসম্মানী মানুষগুলো কিন্তু এইটা অবর্ণনীয় কষ্টের ভিতরে, হ্যাঁ, অন্যের কাছে মাথা নত করা এদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট করা। আত্মমর্যাদা বোধটা হচ্ছে তার কাছে সবচেয়ে। তো এটাই যে স্বৈরাচার সরকারের অধীনে মানুষদের অবস্থা এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবং আমরা 71-এর পরবর্তীতে 90 একটা ঘটনা হয়তো করছি, কিন্তু তার আমি বলবো 90-এর চেয়ে এটা একটা বড় ঘটনা। 2024 ব্যাপারে আমরা যতটুকু জানি বা শুনি, তার চেয়ে বড় ঘটনা হচ্ছে 2024 এবং সেটাও এমন ভাবে এই শোষক বা স্বৈরাচার সরকার মানুষের উপর এমন ভাবে চেপে বসছিল, মানুষ এই আশায় মানে এক ধরনের আশাহীন হয়ে পড়ছিল মানুষ, যে এই সরকার বা এই ব্যক্তি, হ্যাঁ, সরকার তো ব্যক্তি হয়ে গেছে একেবারে, এই যতদিন পৃথিবীতে মানে বেঁচে আছে ততদিন পর্যন্ত হয়তো বা মানে সাধারণ মানুষ তার মৃত্যু কামনা ছাড়া আর কোনো বিষয়ে পথ যে একটা পথ পাওয়া মানুষ মুক্তির পথ কি, হয়তো তার মৃত্যু হতে পারে, তার মুক্তির পথ এমন হতে পারে ব্যাপারটা এরকম। বাট এরকম একটা ঘটনা ঘটতে পারে 24-এ, এই যে বাংলার মানুষের যে বৈশিষ্ট্য, কারণ ভিতরে ভিতরে অসংখ্য মানুষ দীর্ঘ 15-16 বছর ধরে, 15-16 বছর ঠিক এই ধরনের চাপের ভিতর না থাকলেও অন্তত 10 বছর যাবৎ মারাত্মক চাপের ভিতর দিয়ে মানুষ গেছে, নানান ধরনের হয়রানি, গুমের ঘটনা, হয়রানি, দ্রব্যমূল্যের বৃদ্ধি থেকে শুরু করে স্বৈরাচারী আচরণ, নানান অফিস আদালতের দুর্নীতি, সব জায়গায় হ্যাঁ নানান ধরনের জটিলতা, মানুষের জীবনটা কেমন জটিল হয়ে যাচ্ছে। আর্থিক ভাবে হয়তো অনেকেই, যেহেতু বৈধতা অবৈধতার মধ্যে কোনো পার্থক্য নাই, সেক্ষেত্রে যে যেভাবে পারছে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ভিতরে অনেকেই বলতে পারে যে আর্থিক ভাবে তো আমরা অর্থনৈতিক অনেক আগের চেয়ে ভালো ছিলাম, এই রিপোর্টটা এটা বলে, এবং কি এটা অস্বীকার করার কোনো উপায় নাই, মানুষের আয় উন্নতি অনেকের, কিন্তু এর পিছনে একটা দেশের মানে এটা শুধুমাত্র আর্থিক, আমার হাতে টাকা আছে এটা দিয়ে আমার ভালো থাকাটাকে নির্ণয় করা যায় না। আমার হাতে কত টাকা আছে, কারণ আমি মানসিক ভাবে কতটুকু স্বস্তিতে আছি, আমি আমার আত্মমর্যাদা থেকে শুরু করে আমি আমার ভবিষ্যৎ, আমি আমার সন্তান, পরিবার সবকিছু মিলিয়ে আমি কতটুকু স্বস্তিতে আছি। এই স্বস্তিটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার নিজস্ব এই যে স্বস্তি, এই স্বস্তি বোধটা হচ্ছে তার ভালো থাকা। এই স্বস্তিতে যে না থাকতে পারে, সে টাকা পয়সা দিলেই কি, এটা হয়তো একেবারেই বোধ বুদ্ধি বা কি বলে কোনো নৈতিকতা বা কোনো ধরনের কি বলে
নীতিবোধ, আত্মমর্যাদা, এই ধরনের মনুষ্য মানুষ, জীবন হ্যাঁ, থেকে একটু নিচে নামার মনুষ্য জীবন থেকে যারা নিচে নেমে যায় তারা হয়তো শুধুমাত্র টাকা পেলেই তারা খুশি, অন্য কোনো কিছুর কথা তারা বিবেচনা করে না। কিন্তু এই বাংলার মানুষ তো এরকম না। এই বাংলার মানুষ তার পরিবার ভিত্তিক, এখানে আমাদের সমাজের মূল ভিত্তিটা হচ্ছে কি, এটা হচ্ছে পরিবার। মানুষের সুখগুলো পরিবারের ভিতরেই থাকে, স্বস্তিটা পরিবারকে ঘিরেই থাকে। কাজেই সবকিছু মিলিয়ে এই মানুষের জীবন, যে কারণে ভিতরে ভিতরে তারা মানে এক ধরনের উনুনের ভিতরে গরম পানির মতো ফুটতে থাকলেও সে হয়তো বাইরে বের হয়ে আসে। এই একটা ছাত্রদের ডাকে, হ্যাঁ, এই একটা সময়। কারণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলনের ভিতরে এই ইতিহাস নাই, কোন রাজনৈতিক দল হিসেবেও কেউ মাঠের রাজনীতিতে কেউ বের হয়ে আসতে পারে এরকম বাস্তার জায়গাটা যে আমরা এটা আমাদের চোখে দেখা, যেভাবে গত 15 বছরের যে রাজনীতি, কোন দলই, বিএনপি তো দূরের কথা, মানে অন্য ছোট ছোট দল তো দূরের কথা, বিএনপি যার হয়তোবা 2/3 জনপ্রিয়তা এই সরকারের ছিল না, মানুষ জনপ্রিয়তার ক্ষেত্রে এই হয়তোবা 2/3 জনপ্রিয়তা নিয়েও বিএনপি কিছুই করতে পারে, ব্যাপক একটা অংশ ভোট হলে 2/3 ভোটই বিএনপি পাইতো এমনিতেই। তো এই ছিল রাজনৈতিক পরিস্থিতি। এটা দিয়ে খুব বেশি, কারণ বিএনপির হাতেও রাজনীতি ছিল কিনা জানি না, রাজনীতি আমি দেখতে পাইনি। ওদের হাতে ইনফর্মাল, অনেকেই বলে যে খুব এই যে দীর্ঘদিন ধরে চুপ করে থাকা এটারই ফল হচ্ছে আজকের বিএনপির এর একটা বুদ্ধিমানের কাজ করছে আস্তে আস্তে মানুষ এইভাবে। কিন্তু এটা মনে হয় না তাদের বুদ্ধির ফল, এটা তাদের বুদ্ধির ভিতর দিয়ে এটা আসে নাই। তারা আন্দোলন মাঠে করতে পারে, তারা একটু সুযোগ পেলে বেরোর চেষ্টা করছে। আমরা যদি বুদ্ধির ফল হইতো, তাহলে আমরা তাদের ক্ষেত্রে রাজনৈতিক ইস্যু দেখতাম। আমরা তাদের এই দীর্ঘ 15 বছর এক ভোটের ইস্যু ছাড়া কোন ইস্যু তারা রাজনীতিতে নিয়ে আসতে পারে, বের করতে পারে। যদি বের করতে পারতো, অসংখ্য মানুষ, এবার মানুষ তো এমন না যে এবার মানুষ মার খায় নাই, মানুষের রক্ত ঝরে নাই, জীবন যায় নাই। বিএনপির আমলেও বিএনপি দীর্ঘ 15 বছর ধরে রক্ত গেছে, জীবন গেছে, অনেকের হামলা মামলা সবকিছু হয়েছে। কিন্তু এইবারতে অল্প 1 মাসের ভিতরে তো হয়েছে, কিন্তু হওয়ার পর তো মানুষ বের হয়েছে। মানুষ কি বের হয়নি এমন যে অথবা এগুলো ঘটে নাই, এগুলো না ঘটার কারণে সব মানুষ বের হয়েছে তা না। আলটিমেটলি রাজনৈতিক দল হিসেবে কোনো দিশা ছিল, রাজনৈতিক দল হিসেবে যে রাজনীতি করার যে দিশা ছিল না, অথবা নিজেদের ভিতরে আভ্যন্তরীণ অনেক অনেক রাজনৈতিক ভাবে অনেক ঝামেলা ছিল, থাকতে পারে আর কিরকম জানি না, থাকাটাই স্বাভাবিক। রাজনৈতিক ঝামেলা থাকলে নিজেদের ইন্টারনাল খবরগুলো সবার কাছে গিয়ে পৌঁছা অনেক মাধ্যমে চলে যায়, নিজেরা কোনো আন্দোলন ঠিক মতো পরিকল্পনা গড়ে তুলতে পারে না, গড়ে তোলা সম্ভব হয় না। তো এই ধরনের বিষয় থাকতে পারে। তবে আমার কাছে অর্জন বলতে আপনি যেটা কোশ্চেন করছিলেন, অর্জন বলতে এটাই, বাঙালি দিন দিন ঐক্যতার ক্ষেত্রে আরেকটু, এই যে এই প্রজন্ম যে আন্দোলনটা দেখলো, এই প্রজন্মের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে। কারণ এই 30 বছরে যাদের জন্ম 90-এর পরে তারা কোনো আন্দোলন দেখে না, তারা আন্দোলন দেখে না, যে কারণে যেহেতু এই বয়সী তরুণরাই যে কোনো আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে অগ্রগামী থাকে, এরা কোন আন্দোলন জীবনে দেখে নাই, এরা ইতিহাসের পাতায় যাই পড়ছে তাও বিভ্রান্তিকর। যে দল বা দলীয় এই দলবৃত্তি রাজনীতির কারণে হচ্ছে আরেকজনের অন্যের ইতিহাসকে, মানে নিজের ইতিহাসকে জাতীয় ইতিহাস থেকে আলাদা করে যে ছোট ছোট করে ভাগ করে ফেলছে, এবং ভাগ করে নিজের একে অপরকে বিশ্বকারে গড়ে তুলছে ইতিহাসটাকে। এই ইতিহাস পরে কেউ নিজেদের জীবনকে আসলে ওইভাবে তৈরি করতে চায় না। প্রত্যেকটা ইতিহাসই বিতর্কিত করে ফেলছে, একদল আরেক দলকে বিতর্কিত করছে। এবং এই জন্য আজকের যে প্রজন্ম, এই প্রজন্মকে ওই ইতিহাসের মতো করে নিজেকে তৈরি করার আর স্বপ্ন সাহস কোনটাই সে রাখতে পারে নাই নিজের সাথে, যে কারণে এই আন্দোলনটা একেবারে স্বতঃস্ফূর্ত অন্য একটা আন্দোলন থেকে, মানে যেটাই হোক না কেন, অনেকে বলে যে কি স্রষ্টার একটা পরিকল্পনা, অনেকে কেউ বলতেছে বিএনপি বা জামাতে অনেকভাবে করতেছে। আমি মনে করি এগুলো এদের যদি এতটাই করার ক্ষমতা থাকতো, তাহলে এরা নিজের রাজনীতির ভিতরে কিছুটা দেখাতে পারতো। তার গত 15 বছর সবাই লুকায় নিজের কাজ করছে। কিন্তু এটা ঠিক, এটা সাধারণ মানুষেরই আলটিমেট সর্বশেষ ছাত্ররা যারা সামনে দাঁড়াচ্ছে, তাদের অবশ্যই মানে তাদের সাহস থেকে শুরু করে তাদের অত দূরদর্শিতা আমি এদের ভিতরে দেখি নাই, এবং অত দূরদর্শিতার সাথেও খুব প্ল্যান করে খুব বেশি কিছু হয় নাই। এটা একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত আন্দোলন, একদিক থেকে অন্যদিকে মোড় নিচ্ছে, এবং সেটা তারা দাঁড়াইছিল, তারা ভূমিকা পালন করছে, তারা এই জায়গা থেকে পিছু হটে নাই, ভয় পায় নাই। এটাই ছিল তাদের সবচেয়ে বড় যোগ্যতা, তারা নিজের জায়গায় দাঁড়াইছে ছাত্ররা এবং নেতৃত্ব।
এবং এর সাথে সাথে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক দল ইন্টারনালি তাদের সাথে যুক্ত হয়েছে, সাহস দিচ্ছে, এটাও প্রশংসনীয়, এবং নিজের পরিচয়টাকে গোপন রেখে দিচ্ছে। নিজের পরিচয় দিলেই এটা হচ্ছে আন্দোলনটা হয়ে উঠছে, দলীয় ব্যানার কোনো না কোনো ট্যাগ লাগছে। সাধারণ মানুষ এর সাথে সম্পৃক্ত হতে চাইতো না। তো এইভাবে এই যে মানুষের ঐক্যতাটা, মানুষ একটা সময়, এটা ইতিহাস আর কি, যে মানুষ আস্তে আস্তে সবকিছু সহ্য করে, কিন্তু সহ্যের একটা সীমা থাকে, সেই সীমাটা আমরা দেখি না, মানুষ নিজের ভিতর থেকে যেন উপলব্ধি করে, বা একটা সুযোগ চলে এসে এটা সে তার নিজের রূপটা দেখায়, এবং এই রূপটা আমরা এবার দেখলাম। এবার 24 এবং 71-এ 7 কোটি মানুষ যেভাবে দেখছে, আমরা 24-এ দেখলাম, 90 আন্দোলনের সময় একটা মানুষ দেখেছে। আমি মনে করি বাঙালির ইতিহাসে এখন পর্যন্ত যা কিছু গুরুত্বপূর্ণ, সকল গুরুত্বপূর্ণতার এক জায়গায় একটাই গুরুত্ব, এটা হচ্ছে মানে ঐক্যতা, নিজের ঐক্যতাটাকে ধরে রাখতে হবে। এবং এখন বিদেশমুখী যে রাজনীতি বা চিন্তা চেতনা দেশের ভিতরে ছিল, এখনো হয়তো বা কোনো কোনো দল আছে কিনা জানি না, তারা দাবি করতেছে নাই। আওয়ামী লীগ যেমন ভারতমুখী রাজনীতি, ভারতের উপর নির্ভর করে রাজনীতি করে। এখন এই ভারত বিরোধিতায় আমরা আবার, এই বাঙালিরা আবার হচ্ছে নিজেদেরকে ঐক্যবদ্ধ রাখবে, যদি ভারত যদি আবার এই দেশের উপর নিপীড়ন চালাতে চায়, আমাদের অভ্যন্তরীণ ব্যাপার নাক গলায় এবং আমাদেরকে কোনো না কোনো ভাবে শোষণ করতে চায়, তাহলে এরা ঐক্যবদ্ধ থাকবে, এটা নিশ্চিত। এই জায়গায় আমি একদম দ্বিধাহীন, এটা থাকবে। কিন্তু আমাদের এই রাজনীতির ক্ষেত্রে আমাদের মানে, যেহেতু এদেশে রাজনীতিটা হয়নি এখন পর্যন্ত, আমরা এখনো সেই এক রাজনীতির ক্ষেত্রে এখনো শিশুতোষ রাজনীতিটাই করছি, একে অপরের কাদা ছোড়াছুড়ি, মারামারি, এগুলো রাজনীতি মনে করি, একে অপরের গালাগালিকে মনে করি এগুলো রাজনৈতিক জয়। গালাগালি করে টক শোতে বসে একটু নিজেদেরকে বিজিত মনে হইলেই অন্যকে দোষারোপ করে আসতে পারলে মনে হয় যে জয়ী ব্যাপারটা এরকম। যে ধুয়ে দেওয়া একটা শব্দ প্রচলিত আছে আমাদের, একজন বলে মুখে ধুয়ে দিছে, মুখে তাকে ধুয়ে দিচ্ছে, রাজনীতি এইসব শব্দ ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এই ধুয়ে দেওয়ার যে কালচার, এই কালচারটা পত্রিকাগুলো তৈরি করছে মেবি, হ্যাঁ, পত্রিকাগুলো। এই যে রাজনীতিতে এই কালচার গুলো কতটা কি বলে শিশুতোষ এবং নিচ স্তরের রাজনীতি শব্দটার সাথেই যায় না। আর এদেরকে আমরা বলতেছি রাজনীতি এবং রাজনীতিবিদ। হ্যাঁ, রুচির নিম্ন স্তরের থেকে যারা হচ্ছে মানুষের জন্য, মানুষের দায়িত্ব নিতে চায়, তারা যোগ্যতার ব্যাপারে তাদের নিয়ে কথাই বলবো না, কিন্তু তারা হচ্ছে কি বলবো, এই দেশের মানুষের একেবারে বয়কট করার যোগ্য, এদেশের মানুষ তাদের বয়কট করা উচিত একেবারে। রুচির নিম্ন স্তরে যাদের বসবাস, যারা এইভাবে এখন রাজনীতি করতেছে, নিজেদেরকে এই সময় এসে যারা নিজেদেরকে রাজনীতির ক্ষেত্রে উন্নত ভাবে এবং আধুনিক রাজনীতির সাথে রাজনীতির কথা ভাবনায় না নিয়ে আসতেছে এবং সেই সম্পর্কে জানা বোঝা নিজেদের চর্চার ভিতরে না নিয়ে আসতেছে, তাদেরকে মানুষের বয়কট করা উচিত। আরো হয়তো অনেক প্রসঙ্গ আলোচনায় আসতো, বাট রাজনীতি যে হয়নি আসিফ ভাই, আপনি একটা প্রশ্ন করেছেন, রাজনীতি হয়নি বা স্বাধীন দেশে রাজনীতি হয়নি, বা এক্ষেত্রে আমরা এই যে বলি যে পুলিশ বরাবরই হচ্ছে জনবিরোধী আচরণ করে বা ব্যবহার করা হয় পুলিশদেরকে সমস্ত আন্দোলনের ক্ষেত্রে, বা এটা উঠে আসছে 24-এর পরবর্তীতে যে পুলিশ আইন মূলত ব্রিটিশ প্রদত্তায়। সেক্ষেত্রে স্বাধীন দেশের রাজনীতির ক্ষেত্রে আমার মানে কেমন প্রাসঙ্গিকতা থাকা উচিত? কারণ রাজনীতি বলতে আমার ক্ষেত্রে এরও মনে হয়েছে যে গত 54 বছরের ক্ষেত্রে যদি রাজনৈতিক মাঠটাকে দেখি, একটা দেশের স্বাভাবিক তো উন্নতি থাকবে, জীবনধারা থাকবে, টেকনোলজি আসবে, সেই টেকনোলজি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তার মানে এই টেকনোলজি কোন সরকার আমাকে দিচ্ছে বিষয়টা এরকম, বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের স্বদেশে এই ধরনের টেকনোলজির ইনভেনশন হয় না। যদি হতো তাহলে বুঝতাম অমুক সরকারের মধ্যস্থতায় আমাদের টেকনোলজি ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। এই অনেক ক্ষেত্রে, যেমন গত সরকারের ক্ষেত্রে দিচ্ছি, ফেসবুক আমরা দিচ্ছি, বা এই টাইপের বেশ কিছু সিলি বা হাস্যকর বাক্য মানে আমরা ঊর্ধ্ব স্তরের রাষ্ট্রীয় প্রধানদের মুখ থেকে বেরিয়ে আসছে। এই ক্ষেত্রে যদি বলি যে স্বাধীন দেশের ক্ষেত্রে আমাদের রাজনীতিটা তাহলে আসলে কেমন হওয়া উচিত? এই ক্ষেত্রে আসলে এগুলো তো আমি ওই যে ওইরকম মনে করি সিলি বিষয়। এই ধরনের মানে নিম্ন স্তরের যে চিন্তা ভাবনা যেগুলো পাবলিকের সামনে দাবি করতেছে, তারা এই ধরনের মানুষ তারা বাংলাদেশে তৈরি করে রাখছে বলে এগুলো দাবি করতে পারতেছে। তাদের মানুষের মানে তারা যে রাজনীতিটা করে, মানুষকে শিক্ষা মননে, তাদের মানে জীবনযাপনে, লাইফস্টাইলে তাদের এই যে উন্নত হওয়ার কোনো শিক্ষা দীক্ষা নাই। হ্যাঁ, এবং সেটার
যাপনের ব্যবস্থা যে করে নাই এবং করবে না, সেটা জারি রাখার একটা ধারাবাহিকতার ব্যাপারে হচ্ছে এই ধরনের শব্দগুলো তাদের মধ্যে উচ্চারিত হওয়া। আমরা ফেসবুক আমরা এনে দিচ্ছি, আমরা এটা আবিষ্কার করে দিচ্ছি, ডিজিটাল করে ফেলছি। ডিজিটাল, মানে এতটা মূর্খ প্রযুক্তি খাতে আমরা একদম সুন্দর করে আছি। হ্যাঁ, এতটা মূর্খ আলোচনা সে পাবলিকের সাথে কখন করে, যখন সে পাবলিক ওই স্তরে তৈরি করে রাখে, সে আলটিমেটলি ওই এবং এটা যারা করে, যারা এগুলো তৈরি করে, তারা যখন আলোচনাটা এইভাবে যারা ছাড়ে মুখ থেকে, যখন তারা এটা বের করে, তাদের তো লজ্জা হওয়া উচিত, লজ্জা। তাই না? তারা এরপরেও যেহেতু তাদের হয় না, তার মানে তারা এদেশের কিছু করার ভবিষ্যতে ইচ্ছা নাই। আলটিমেটলি তাদের ইচ্ছা নাই বলেই তারা এইরকমই রাখতে চায়, তারা শোষণ করে, হ্যাঁ, এই দেশের মানুষের মানে পায়ে পিষ্ট করে শোষণ করে, তাদের রক্ত শুষে শুষে খেয়ে খেয়ে তারা হচ্ছে টিকে থাকবে, দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, এবং তারা তাদের হচ্ছে জীবনটাকে উপভোগ করবে। তারা এইভাবেই চিন্তা ভাবনা করে। কাজে এই শব্দগুলো আমাদের মানে মাথায় থাকলে, যদি আমরা বুঝি যে কোন রাজনীতিবিদের কাছ থেকে কিছু শব্দ উচ্চারণ করা, মানে এটা হচ্ছে উচ্চারণ হওয়াটা, হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের সংকেত, মানে তার লেভেলের হ্যাঁ, সংকেত, তার চেতনাগত level। স্তরটা দেশ মানুষের। মাথায় কথা বলে এগুলো হওয়ার কথা না। একটা রাজনীতি কেউ যদি বলে কোনো নেতৃত্বের জায়গায় এসে যে আমি অমুকটা আপনাদেরকে করে দিলাম, এ কথা যদি বলে, বুঝতে হবে সে এখনো রাজনীতিবিদের জায়গায়, সে হচ্ছে মানে রাষ্ট্রীয় জিম্মাদারি হ্যাঁ, নাই, রাষ্ট্রীয় জিম্মাদারিতে নাই, প্রপার্টি হিসেবে সে হচ্ছে একটা নিয়ে আছে, ইজারা নিয়ে আছে কোন জায়গায়, সে ওই মনোভাব নিয়ে আছে যে আমি এই এলাকার ইজারা নিচ্ছি, ইজারাদার, ঠিক আছে, আমি যতদিন আছি আমি এদেরকে নিয়ে ব্যবসা করে যা খাওয়া আমি নিজের উন্নতি করবো আর কি, ইজারাদারদের যে বৈশিষ্ট্য থাকে সে এটা নিয়ে। এবং এই হিরিক কিন্তু পরে আমরা দেখছি যে মানে যেহেতু সে, এই যে আপনি যেটা বললেন, আমি এই ব্যাপারটা এখন যে রাষ্ট্রীয় ইজারা ওই বিভিন্ন অঞ্চলে ইজারা নিয়ে আসছে, এবং রাষ্ট্রীয় কোষাগারের মধ্য দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে সেগুলোতে আবার নিজের নাম ব্যবহার করছে, নিজের নাম ব্যবহার অর্থাৎ সে যে আমি যেহেতু করে দিলাম এই হ্যাঁ, স্কুলটা, তাহলে আমার নামে স্কুলটা ওই একই বিষয়। আলটিমেটলি এদেশের রাজনীতির আপনি জেনে কি কোন কোশ্চেনটা করলেন আমাদের সর্বশেষ, মানে স্বাধীন দেশের যে রাজনীতি, হ্যাঁ, যে আসলে স্বাধীন হয় দেশের না। রাজনীতি প্রসঙ্গে, স্বাধীন দেশের রাজনীতিটা তো আরো অনেক মানে বিদেশমুখী রাষ্ট্রের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, বা যখন শোষক গোষ্ঠী বাইরের থাকে, হ্যাঁ, বা বিদেশি ক্ষমতাশীল বিদেশি শাসক যখন থাকে, তখন একটা অনিবার্য পরিণতি থাকে রক্ত, মারামারি, ঠিক আছে, মানে লাঠি হাতে ধরো, হাতে অস্ত্র নেও, তাদেরকে হটাও, এরকম একটা প্রসঙ্গ। আর স্বাধীন দেশের ক্ষেত্রে তো এই শর্তটাই থাকার কথা না, কথা না, ওইটাই দরকার। কারণ আমার পরিবারে বা আমার বাড়িতেই দুইটা বাড়ি যদি পাশাপাশি দুইটা ঘর থাকে, দুই ঘরে দুইটা মানুষ দুইটা দল করতে পারে, দুইটা দলের দুইটা মতের অনুসারী থাকতে পারে, তাহলে, এবং এটা সারা দেশব্যাপী সব জায়গায়, ঠিক আছে, এবং একই ফ্যামিলি দুই ভাই দুই মতের অনুসারী হতে পারে, সেটা না হলে অন্তত দুইটা পরিবার দুই মতের অনুসারী হতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং এই মতের অনুসারী হওয়াতে কোনো শত্রুতা না, আমরা আমাদের ক্ষেত্রে এটা একটা সমস্যা, আমাদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমরা মতের দ্বিমত বা ভিন্ন মতের হইলে আমরা শত্রু মনে করি। হ্যাঁ, ভিন্ন মত মানেই হচ্ছে সে আমার শত্রু, সে আমার শত্রু, সে আমার মতের সাথে না মিললে যেমন আমি তাকে শত্রু মনে করি, বা সে আমাকে শত্রু মনে করতেছে, যে আমি তার সাথে তাহলে অথচ গণতন্ত্র বলে চিল্লাফাল্লা করতেছি। এই যে ন্যূনতম সেন্সটুকু শিক্ষা দীক্ষার ভিতর দিয়ে গড়ে ওঠে নাই, বা রাজনৈতিক কালচার থেকে আমরা দেখি নাই, বাইনা বলে শিখি নাই। যদি আমরা রাজনৈতিক নেতৃত্বের ভিতরে দেখতাম এই কালচারটা, হ্যাঁ, এই অনুসরণটা তাদের মুখ থেকে বারবার মানুষ যদি শুনতো, যে ভিন্ন মতের প্রসঙ্গটা, একে অপরকে শ্রদ্ধা করার বিষয়টা, ভিন্ন মতকে গুরুত্ব দিয়ে শোনার প্রসঙ্গটা যদি থাকতো তাদের কাছে, তাহলে এই জনগণগুলো আস্তে আস্তে অভ্যস্ত হতো। শিক্ষার ভিতরে নাই, তাদের চর্চার ভিতরে নাই, অনুসরণে যারা আছে সামনে, যারা টিভিতে পর্দায় সবসময় থাকে আমাদের সামনে, মঞ্চে থাকে, তাদের আচরণের ভিতরে আমরা পাই না, দেখি না। তো এই একটা চর্চা আমাদের, এই যে স্বাধীন দেশের রাজনীতি করা থেকে আমাদের এই যে কালচার, এটা তো একটা কালচারে পরিণত হয়েছে। ভিন্ন মতের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা শত্রু মনে করি, কালচার, এই কালচারটা তো আমাদের দেশীয় রাজনীতির ক্ষেত্রে বিরাট বড় একটা বাধা। একটা মজার একটা রাজনীতি হইতে পারতো, বুদ্ধির একটা বৌদ্ধিক রাজনীতি হইতে পারতো, পরস্পরকে সম্মান করে শ্রদ্ধা করে এবং সবাই মিলে এগিয়ে যাওয়ার যে রাজনীতি হইতে পারতো, যে দলই যাক না কেন সে কোনো না কোনো দিক দিয়ে হতে পারতো, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতো। তার হয়তো ভিন্ন মত থাকতে পারে, সে তার মতের ভিত্তিতে কিছু করে দেখাতে পারতো, এবং সেক্ষেত্রে ক্রিয়েটিভিটি থাকতো, নতুন নতুন তথ্য থাকতো, নতুন নতুন দৃষ্টি থাকতো, নতুন নতুন মানে ঘটনা থাকতো,
হ্যাঁ শেখার অনেক স্বাধীন বিষয় ছিল। তৈরি হতো তা না, বরং আমরা এই 54 বছরে একই রকম ঘটনা দেখি, যেটা হচ্ছে অন্য দল এলে দলের উপর নিপীড়ন, মামলা দেও, তাদের হচ্ছে ভোট চুরি করো, তাদেরকে হটাও, হ্যাঁ, এই প্রসঙ্গ নেই। এর এবং কি এর বাইরে আর কিছু এর বাইরে উন্নয়ন বা সংস্কারও সে করে সরকারের সংস্কার বলতে সরকারে এসে রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা হচ্ছে এটাই, বিভিন্ন বাজার দখল করো, বিভিন্ন হচ্ছে রাস্তার মোড়, বাস, তারপরে হচ্ছে কি বলে স্ট্যান্ড গুলো, তারপরে হচ্ছে বড় বড় ব্রিজ, এগুলোর চাঁদা টাদা কালেকশন কে কে দায়িত্বে থাকবে, এসব নেতৃত্বের কাছে, ছোট ছোট নেতৃত্বের গুলোর কাছে গুলো ভাগ হয়ে যায়। তারা এগুলো এই ইজারাদারদের কাছ থেকে তারা সবসময় তার একটা সুদ বা ইন্টারেস্টের মতো সবসময় একটা মাসিক অ্যামাউন্ট তারা ভেবে তাদের নিজেদের তৈরি করে। এটাই হচ্ছে মূলত বন্টন তাদের। হ্যাঁ, এই বিদেশিকে ভাষায় এর বাইরে যদি তাদেরকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে যে আদর্শের রাজনীতি করে সেই আদর্শে তাদের আদর্শিক যে গুরু, তার জীবন যে কারণে তাকে আদর্শ হিসেবে মনে করে, যদি তার উপর 2 লেভেল আইন কথা বলতে দেওয়া হয় সে বলতে হবে। হ্যাঁ, আমি এরকম কথা বলে দেখছি, আওয়ামী লীগের কট্টর সমর্থক কথায় কথায় সবাইকে হচ্ছে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, শত্রু বলতে অভ্যস্ত। তারা বলছে যে ভাই আপনি বঙ্গবন্ধু সম্পর্কে জানেন কিনা? হ্যাঁ জানি, মানে বঙ্গবন্ধু সম্পর্কে সব জানেন। বলছি বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী এটা পড়ছিলেন, আপনার কাছে আছে বইটা? সে প্রথমে হয়তো বলেই ফেলতো যে পড়ছে বা এরকম কিছু একটা, কিন্তু আমার চোখের সামনে সেটা বলতে পারে, কারণ প্রশ্ন করবো পরবর্তীতে। বলছে ভাই আমি সরি, আসলে এটা আমার পড়া হয়ে করা হয়। সে স্বীকার করছে। তারপরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েন, একটা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে এরকম ভাবে প্রচার করে, মানুষ যাকে তাকে হচ্ছে রাজাকার বানায় দেন, যাকে তাকে এই করে দেন। আপনার নিজে বঙ্গবন্ধু কি জানেন? আপনি তো বঙ্গবন্ধুর মতের বিপক্ষে, আপনি নিজের জীবনের কর্মকাণ্ড সব চিন্তা ভাবনা। বঙ্গবন্ধু তার নিজের মতের বিরুদ্ধে কোনো মানুষকে তো আমি তো দেখি না এরকম করতে। রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধুর রাজনৈতিক সিদ্ধান্ত ভুল থাকতে পারে, এটা পরবর্তী, কিন্তু তার নিজের যে জীবনের ব্যক্তিগত যে চরিত্র, এই চরিত্র জায়গাতে উনি এমন ছিলেন না, কখনো এমন ছিলেন না। আপনি নিজে কিভাবে হচ্ছে কথায় কথায় এরকম করেন, আপনি ওটাকে পড়েন। তো এরকম ভাবে যদি আমি বলি যে আরো যারা আছে, হ্যাঁ, জিয়াউর রহমানের আদর্শের যারা মাঠে ঘাটে নিজেদেরকে দিচ্ছে, তারা যদি বলি জিয়াউর উপর যদি কোশ্চেন করি তার জীবনের উপর, আমার মনে হয় না যে শতকরা এরকম 95 জন উত্তর দিতে পারবে না। তো 2-4-5 জন পারতে পারে, কিছুটা পারতে পারে, পারবে না। মানে এদের স্টাডি যারা না, রাজনৈতিক study মাঠে নাই, আছে এদের বা জানা নাই। আমাদের এটা আসলে ওই অর্থে কোনো রাজনীতি করতে আসে নাই। কর্মী সমর্থক হিসেবে মানে ঊর্ধ্ব স্তরের নেতৃত্ব হিসেবে আছে, তাদের ওই অর্থে খুব বেশি আমরা বেশি যে মানুষ অর্থে রাজনীতি মনে করতেছি একে অপরকে গালাগালি করার নামে রাজনীতি, মাইকে জুড়ে জুড়ে বক্তব্য দেওয়ার নামে মনে করি ভাষণ, রাজনৈতিক ভাষণ, ঘুরে ঘুরে চিৎকার করে অন্যকে গালাগালি করার কি ভাষণ মনে করি। হ্যাঁ, এবং কি এই দল পাকানোটাকেই মনে করি হচ্ছে রাজনীতি করতেছি। আমি আমি একটু ইনক্লুড করি, যেমন এই যে ফোনে আমরা যদি কারোর পাশে বসে উচ্চ শব্দে কথা বলি, সে ভাববে যে একদম মূর্খ বা মানে গোয়ারা টাইপের লোক, অশিক্ষিত, হ্যাঁ, এবং বিরক্ত হবে। অথচ 10 জন মানুষ সামনে রেখে, হ্যাঁ, 20টা মাইক লাগিয়ে হচ্ছে উচ্চ স্বরে চিল্লাপাল্লা করে ভাষণ দিচ্ছে, অথচ এটা রাজনৈতিক মাঠে অসঙ্গতিপূর্ণ বা অভদ্রতা মনে হচ্ছে না। এক ধরনের এগুলো তুমি এগুলো সব ওই প্র্যাকটিস, একই একই প্র্যাকটিস। আমরা তো সবাই মুখে মুখে গণতন্ত্রের কথা বলছি, বাট গণতন্ত্র গণতন্ত্র শব্দটাকে মানে যদি আমি 3টা লাইনের কথা বলি, ব্যাখ্যা করতে বলি 3টা লাইনে বা 3টা বৈশিষ্ট্যের কথা বলি, বলতে পারবে নাকি? কেউ কেউ বলতে বলে আব্রাহাম লিঙ্কনের মুখস্থ করা লাইনটা বলতে পারে। আব্রাহাম লিঙ্কনের মুখস্থ করা লাইনটা সারা দুনিয়া জুড়ে তো এটা প্রচারিত, এই লাইনটা অনেকেই বলতে পারবে। হ্যাঁ, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। এই শব্দটা সারা দুনিয়ার প্রায় সব মানুষই কম বেশি হয়তো শুনছে। কিন্তু যদি 3টা বৈশিষ্ট্যের কথা বলি যে গণতন্ত্র চর্চার মূল শর্ত কি, 3টা 4টা গণতন্ত্রের 4টা বৈশিষ্ট্য বলেন বা 2টাই বলেন, বলতে পারবে না। বলবে গণতন্ত্র বলতে ভোট দেয়া, এটা বলতে পারে, যদি এটা কোনো কিছুই না। কিন্তু এই যে গণতন্ত্র বলতে যে ভোট দেওয়া, আসিফ ভাই, যে গণতন্ত্র বলতে ভোট বোঝে, এর বাইরে কিছু। কিন্তু ভোটের যে সিস্টেমটা, প্রক্রিয়াটা, এটাও তো স্বাধীন বাংলাদেশে কোনো কাঠামোতে আসে না। কারণ আমরা প্রত্যেকবার দেখছি যেই ক্ষমতায় গেছে তার বেলা যখন ক্ষমতা ছাড়বে সমস্যা কি, নির্বাচনের সমস্যা। অর্থাৎ ভোট যে দিবে গণতান্ত্রিক রাষ্ট্রে, নির্বাচন পরিচালিত হবে, নির্বাচন কমিশন থাকবে, সেই জায়গায় তো ব্যাপক গলত। কোথাও প্রত্যেক মানে সরকারি তো ক্ষমতা চেঞ্জের সময় হচ্ছে হয়তো তত্ত্বাবধায়ক লাগতেছে, নালে হচ্ছে সেনা শাসন চলে আসতেছে, নাহলে রক্তপাত করে তাকে নামাতে হচ্ছে। ফেয়ার নির্বাচন করার নির্বাচন যে সিস্টেমটা, পদ্ধতিটা তো আজ পর্যন্ত দাঁড়া করাতে পারে।
এটা কারোরই এখন পর্যন্ত সেটাই বলছি যে এখন পর্যন্ত যারা আমাদের দেশটাকে শাসন করে গেছে, দুইটা দলই তো, তিনটা দল, ভাই কম পাইতেছি। তারা যতক্ষণই ছিল আমরা এদের ভিতরে গণতান্ত্রিক বৈশিষ্ট্য দেখি নাই। মুখোমুখি গণতন্ত্র বলতে বলতে হ্যাঁ খানা তুলে ফেলছে, কিন্তু আমরা তারা যতক্ষণ ক্ষমতায় ছিল ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু দেখি নাই, তাদের ভিতরে গণতান্ত্রিক চরিত্র দেখি নাই। এখন তাদের কথা আর কেউ বিশ্বাস করে না, করবে না। কিন্তু মানুষের কাছে যদি নিরুপায় থাকে, মানুষ যদি এরকম গণতান্ত্রিক চরিত্র নিয়ে কেউ তার সামনে এসে যদি না দাঁড়ায়, তাকে যদি দৃষ্টান্ত হিসেবে তার সামনে যদি না থাকে, নতুন কোনো তাহলে তো রাজনৈতিক তাদেরকে আবার জনগণ কোনো না কোনো কারণে নিয়ে আসবে। এবং দীর্ঘদিন আমরা দেখছি এইভাবে এইভাবে এই দলের প্রতি বিতৃষ্ণা হয়ে ওই দলকে নিয়ে আসতেছে, ওই দলের প্রতি বিতৃষ্ণা হয়ে তারপর সে আসছে। কিন্তু কারোর পক্ষ নিয়ে আসছে এরকম না, অন্যের প্রতি বিতৃষ্ণা থেকেই অন্য একটা দলের শাসন ক্ষমতা দেখে তার বিরুদ্ধে, তার প্রতি আস্থা হারায় হচ্ছে সে অন্য কাউকে নিয়ে আসছে। কিন্তু এমন না যে সে কাউকে পছন্দ করে নিয়ে আসছে। আমাদের একটা স্বতঃস্ফূর্ত বলা চলে গণমানুষের যে ঢল, এটা অনেকটাই স্বতঃস্ফূর্ত ছিল, যে কারণে আমি অনেক ক্ষেত্রে বলি দীর্ঘ একটা ভোটহীন যে পরিবেশ, মানুষের যে আপন মর্যাদা বোধ, ভোট দেওয়াটা একটা হচ্ছে মর্যাদা বোধের সাথে রিলেটেড, কারণ ভোট দিবে অধিকার, অধিকার যেখানে ক্ষুণ্ণ হয় সেখানেই মর্যাদা নষ্ট হয়। এবং সেই দীর্ঘ একটা সময় হচ্ছে দেশের যে লুটপাট পরিস্থিতি ছিল বা আত্মম্ভরিতা ছিল রাজনৈতিক মাঠে, হ্যাঁ, এই আত্মম্ভরিতা বা আত্ম অহংকারটাও কিন্তু অপরকে ছোট করে দেয়। সেই যে গণমানুষের মধ্যে যে একটা বিতৃষ্ণা ছিল, সেই জায়গা থেকে তরুণ কিছু ছাত্র তাদের ডাকে, তাদের পরিস্থিতির কারণে স্বতঃস্ফূর্ত ভাবে গণমানুষের ঢল নামছে। এবং রাষ্ট্র সংস্কার বিনির্মাণের প্রসঙ্গের শব্দগুলো ছিল অলরেডি 3-4 মাস চলে গেল। এই আমাদের সংস্কার সংক্রান্ত যে দিশা, এটা খুব বেশি পাওয়া যায়নি। তবে আজকে আবার প্রধান উপদেষ্টার মধ্য থেকে বেরিয়ে আসছে, মানে জাতীয় সংহতি তৈরি করার জন্য একটা কমিশন তারা তৈরি করবে। এটা একটা ভালো লক্ষণ, যদি সব রাজনৈতিক দলকে নিয়ে একটা কমিশন তৈরি করা যায় বা জাতীয় সংহতি রক্ষার প্রশ্নে এগিয়ে যাওয়া যায়। এবং নির্বাচন কমিশন, যে নির্বাচন সংক্রান্ত যে সংকট, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রসঙ্গ আসছে। যদিও সেই পূর্বের ধারা অনুযায়ী সার্চ কমিটি তৈরির মধ্য দিয়ে বারবার হচ্ছে নির্বাচন কমিশন গুলি গঠিত হচ্ছে। আমাদের 24 পরবর্তী এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলি, তাহলে রাজনৈতিক সম্ভাবনা গুলো আমাদের কি কি মনে হতে পারে, যে আগামী দেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা কি কি সম্ভাবনা তৈরি করতে পারি? আলিম ভাই কি মনে করেন যে আসলে আমাদের নতুন করে কি কি সম্ভাবনা সৃষ্টি করতে পারি? নতুন করে তো আসলে অনেক কিছুরই সম্ভাবনা আছে। কারণ হচ্ছে সবচাইতে বড় যে সম্ভাবনা বা আমাদের বড় যে অর্জন, 71 পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে যতগুলো সরকার ছিল, প্রত্যেকটা সরকারকে দেখা যায় যে মানে সহজ পথে গণতান্ত্রিক উপায়ে কোন একটা সরকার ক্ষমতা হস্তান্তর করে না। প্রত্যেকটা সরকারকে ক্ষমতা থেকে বা ক্ষমতার গদি থেকে নামানোর জন্য রাজপথে মানুষ রক্ত দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। সেম ভাবে যেরকম ৭৫-এর বঙ্গবন্ধু মারা গেল, পরে হচ্ছে 1981-তে জিয়াউর রহমানকে বা নিহত জিয়াউর রহমানকে সামরিক ঘটলো। তারপরে হচ্ছে 90-এ দেখা যায় সামরিক 90-এ এরশাদকে মানে ক্ষমতা থেকে নামাইতে হইল। আবার দেখা যায় যে 96 রক্তপাত ছিল, 96 ওই ধরনের রক্তপাত না থাকলেও 96 যে মানে নির্বাচন, সেটা একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মানে নির্বাচন সংগঠিত হয়েছিল। 96-এর আগে যে 91 নির্বাচন হয়েছিল, 91-এর নির্বাচনে তাকে বলা হয় যে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোৎকৃষ্ট এবং স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়। আর সেদিকে দক্ষ নির্বাচন ছিল অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের। কিন্তু ওই সময় দেখা যায় যে পরবর্তীতে আবার মানে ওই সময় যে বিএনপি সরকার করা হয়েছিল, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রাজনীতি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত, তিনটা রাজনৈতিক দল সংসদ থেকে বেরিয়ে আসছে। তাদের দাবি ছিল যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন
স্বচ্ছ নির্বাচন করা বাধ্য নির্বাচন সম্ভব। কিন্তু তৈরি করে 96-এর দিকে আবার একটা নির্বাচন দিতে গিয়েছি। ওই নির্বাচনে দেখা যায় যে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি অংশগ্রহণ না করার কারণে একটা ভোটারবিহীন একটা নির্বাচন হইল। হওয়ার মধ্য দিয়ে পুনরায় আবার পরে আবার দেখা যাবে সেই জাতীয় জনগণের অসন্তুষ্টি অস্থিতিশীলতা আবার দেখছি যে 5 বছর পুনরায় সে নির্বাচন বাধ্য হইল। ওইখানে আবার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতায় আসলো। এবং এই ধারাবাহিকতা আমরা প্রত্যেক বছর সংকটটা কি আসে প্রত্যেকটা আমি দেখছি। মানে আমরা যে সংকটটা যেটা মানে মানে এই ইতিহাসটা একটু ইজনে বলতেছিলাম আমি, যে 2001-এ আবার ক্ষমতা আসতে দিন বিএনপি ক্ষমতা থেকে 2007 পর্যন্ত ক্ষমতা, সাথে ওই সময় দেখা যায় কি যে সেম একটা ঘটনা, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন হবো, হ্যাঁ, এবং পরিস্থিতির যে একটা মানে সাপেক্ষে আবার সামরিক মানে মঈনের শাসন, ফখরুদ্দিনের শাসন চলে আসে, সামরিক শাসন চলে আসে। পরবর্তীতে আবার দেখা যায় যে মানে ধারাবাহিকভাবে 14-8 নির্বাচন হইল, 8 পরে 14 নির্বাচন ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা একটা বিষয় দেখতে পাই যে কোনো একটা নির্বাচনের মধ্যেই মানে একদল আরেকজনকে বিশ্বাস করতে পারে না। এবং স্বাধীন দেশের যদি রাজনীতি বলি, মানে রাজনীতির মূল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে নির্বাচন, জনগণের ভোটাধিকার। কিন্তু আমরা এখন পর্যন্ত 53 বছরে জনগণের যে ভোটাধিকার এটা নিশ্চিত করতে পারি না, বা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ঠিক করতে পারি না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেহেতু এত এত ছাত্র বা এত এত জনগণ প্রাণ দিয়ে 24-এ আবার একটা স্বৈরাচারী শাসককে হটিয়ে যেহেতু একটা বর্তমান যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই অবস্থাটাকে আমরা কি করতে পারি, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে রাষ্ট্র গঠনের যে প্রথম যে কাজটা, সেদিক থেকে যদি আমি বলি, আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়েছে যে প্রথম যে প্রাইম যে কাজটা, প্রধান যে কাজটা, সেটা হচ্ছে জনগণের ভোটাধিকারটাকে ফিরিয়ে দেওয়া। জনগণ যেন ভোট দিতে পারে। একজনের নৌকা পছন্দ, একজনের ধানের শীষ পছন্দ, একজনের দাঁড়িপাল্লা পছন্দ, বা একজনের ছড়ি মার্কা অন্য কোনো প্রতীক পছন্দ হতেই পারে, যে যার পছন্দ অনুযায়ী ভোট দিবে। কিন্তু জনগণ যেন নির্বিঘ্নে নির্ভয়ে একটা মানে আনন্দের সঙ্গে উৎসবের সঙ্গে ভোট কেন্দ্রে যাইতে পারে। এবং ভোট মারফত যেহেতু জনগণ মত প্রকাশ করে, তাহলে গণতান্ত্রিকতা যদি জনগণ মতই প্রকাশ না করতে পারে, মতই প্রকাশ না, এর বাইরে তো আর সুযোগ নাই। ভোট ছাড়া তো জনগণের আর আমাদের মানে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের গণতান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রেও মনে হচ্ছে যে 5 বছর পরে পরে আমার মত প্রকাশ করতে হচ্ছে, মানে একটা ওল্ড সিস্টেম মনে হয় যে আজকে আধুনিক প্রযুক্তিগত জায়গায় দাঁড়িয়ে কেন 5 বছর পরে পরে হচ্ছে আমি আমার মতটাকে প্রকাশ করলাম। এটাও একটা প্রশ্ন আছে। ভোটের যে মানে ভোট গ্রহণের যে সিস্টেমটা, এটা হচ্ছে যে প্রথাগত একটা দীর্ঘদিনের একটা সিস্টেম। এই যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের মধ্যে যে 5 বছর পর একটা গণতান্ত্রিক সরকার গঠন, এটাও একটা ধরে নিয়ে অনেক অনেক আগে বলা হয়। এই যে সময় কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এবং আমরা যে বর্তমান যে সময়ের মধ্যে অবস্থান করছি, সেটা হচ্ছে প্রযুক্তির মধ্যে দিয়ে একটা সারা বিশ্বের একটা বিপ্লব বা রেভলিউশন ঘটে গেছে। মোবাইলের মধ্যে দিয়ে আমরা ঘরে বসে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে আমরা খবর সংগ্রহ করতে পারি। মোবাইলের মধ্যে দিয়ে আমরা যে কোনো ধরনের মতামত দিতে পারি। কিন্তু এখন আমরা গণতন্ত্রের মধ্যে বা রাষ্ট্র সংস্কারের মানে আমরা নতুন একটা ধারা কি কি ভাবতে পারি, এই বিষয়টা হচ্ছে প্রাসঙ্গিক। মানে আমাদের এই যে কি কি ভাবনার মধ্যে কি ভোটাধিকারটা শুধুমাত্র 5 বছর পরে জনগণ কি করতে পারবে, ভোট দিবে, এই জায়গাটা সংস্কারের একটা মানে সংস্কার করা যেতে পারে, বা ভাবতে হবে আমাদের যে রাষ্ট্র সংস্কার করতে যাচ্ছি 5 বছর পরে পরেই ভোট দিবে, নাকি প্রযুক্তিগত বাস্তবতায় ওই যে ব্রিটিশ কলোনিয়াল পদ্ধতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আসিফ ভাই আলোচনায় উঠে আসছে যে আধুনিক রাজনীতিতে হয় না, বা বাংলাদেশের যে রাজনীতি হওয়ার কথা ছিল সেটা সেই রাজনীতির স্বাধীন দেশের রাজনীতিতে চালু করতে পারি না। এই প্রসঙ্গগুলো সামনে আসাটা খুব জরুরি এখন। স্বাধীন দেশের রাজনীতিতে অবশ্যই আমাদেরকে যেমন মানে আমরা এই বিষয়গুলো ভাবতে পারি, যেন রাষ্ট্রের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত থাকতে পারে, জনগণ যেন রাষ্ট্রের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে
মতামত বা আমাদের মোটা দাগে বের করা উচিত আসলে স্বাধীন দেশ এবং পরাধীন দেশের রাজনৈতিকগত পার্থক্য কোথায়। স্বাধীন দেশের প্রশাসন আর ব্রিটিশ প্রশাসনের মধ্যে পার্থক্য বা আচরণগত পার্থক্য কোথায় কোথায়, কি কি কারণে সমস্যা হয়, এগুলো যদি খুঁজে না বের করতে পারি আমরা, আমার মতামত, তাহলে তো হচ্ছে সেই, কারণ এটা আমরা অনেকেই জানি যে এখন পর্যন্ত আমরা ওই একটা কলোনির মতো করে হয়ে আসছি। আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের রাজনৈতিক কালচার থেকে শুরু করে সকল সকল ক্ষেত্রে একটা পরাধীনতা সংস্কৃতি জেগে বসে আছে এবং মননটাও পরাধীনতার জেগে বসে আসছে। এখান থেকে আমাদের একদম স্পষ্ট করতে হবে, সময়টা এখন স্পষ্ট হওয়ার, যে আমি কি এখন ওই ব্রিটিশদের রাজনীতি করব নাকি হচ্ছে স্বাধীন দেশের রাজনীতি করবো। স্বাধীনতা 54 বছর কেটে যাচ্ছে, হ্যাঁ, তাহলে স্বাধীনতা রাজনীতি বলতে আমি কি কি অর্জন ছিল স্বাধীন, কারণ আমরা জানি যে একটা দেশের, দেখ ভাই, মানে অনেক কিছু না থাকলেও চলে, কিন্তু রাজনীতি না থাকলে কিন্তু দেশটা চলে না, ঠিক আছে। অনেক কিছু কলাপস করলে চলে, কিন্তু রাজনীতি কলাপস করলে সেই রাষ্ট্রটা টিকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না। রাজনীতিহীন জনপদ মানে এইভাবে মানে ভালো থাকতে পারে না, একটা রাজনীতি না ভালো না থাকলে কেউ ভালো থাকতে পারে না। ব্যক্তিগত ভাবে একটা দেশে মানে সাধু সন্ত চুর বাটপার বদমাশ এরকম অনেক প্রসঙ্গ থাকতে পারে। এক্ষেত্রে আমরা বলি যে দেশটা যদি চুর বাটপার বদমাশে যদি ভরেও যায়, রাজনীতিটা যদি ভালো হয়, রাজনীতি সংস্কৃতি ভালো, দেশটা বেঁচে উঠবে। আবার ব্যক্তিক ভাবে যদি মানুষ কি হয় আলিম ভাই, অনেক ভালো হয়ে ওঠে, সাধু সন্ততে ভরেও যায় দেশটা, রাজনৈতিক সংস্কৃতি খারাপ হলে দেশটা রসাতলে যাবে, সেই দেশ দাঁড়াতে পারবে। আলিম ভাই কি জানি বলতে চাইলে আমরা শেষ করবো, উঠে বলে মতামত দিয়ে শেষ করবো। যে আমরা 1966 সালে 6 দফা আন্দোলন ছিল। 6 দফা আন্দোলনের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সাহিত্য শাসন। পাকিস্তান রাষ্ট্র সাপেক্ষে বাংলা মানে বাংলাদেশ ছিল বা বাংলা ছিল, পূর্ববঙ্গ যেটা ছিল, পূর্ববঙ্গ ছিল পাকিস্তান রাষ্ট্রের একটা প্রদেশ ছিল। তাহলে আমরা এই এই বাংলাদেশে বা এই বঙ্গ জনপদে যারা বসবাস করে তারা কিন্তু করতে পারে এই জনপদটাকে তাদের মধ্যে পরিচালনা করে। অর্থাৎ 66 একটা মানে 6 দফা আন্দোলনের মূল প্রসঙ্গটা ছিল সাহিত্য শাসন। সেই জায়গা থেকে এখন আমরা কিন্তু মানে বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র। তার মানে পাকিস্তান সাপেক্ষে পূর্ববঙ্গ যেহেতু কি ছিল মানে একটা প্রদেশ ছিল, তখন এই জনপদে যারা বসবাস করত তারা মানে তাদের একটা সাহিত্য শাসন চেয়েছিল, তারা ভোট দিবে, তারা হচ্ছে মানে রাষ্ট্র এই প্রদেশটা তাদের মতো করে তারা চালাবে। আমরা এই সূত্রটাকে মানে এই বা এই 6 দফাটাকে আমরা যদি বর্তমানে স্বাধীন রাষ্ট্রের প্রয়োগ করি, যেমন বর্তমানে একটা বিষয় কিন্তু উঠে আসছে যে বিকেন্দ্রীকরণ করতে হবে। বিকেন্দ্রীকরণের আলোচনা করতে গিয়ে অনেকে বলতেছে যে মানে বাংলাদেশটাকে কয়েকটা প্রদেশে বিভক্ত করা হোক, হ্যাঁ, কয়েকটা প্রদেশে বিভক্ত করে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা। তাহলে এই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এই যে বিকেন্দ্রীকরণের যে ব্যাপারটা, বিকেন্দ্রীকরণের প্রসঙ্গ বলে আমরা যদি বলি যে ইউনিয়ন থেকে কি করা যাবে, মানে ইউনিয়নটাকে আমরা মানে ওই যে 6 প্রদেশের মতো করে ভাগ করে ফেলবে ইউনিয়নটাকে, আমরা ভাগ করতে পারি। ইউনিয়নের যারা জনগণ আছে, ইউনিয়নের জনগণটা তারা কি করতে পারে, ইউনিয়নটাকে চালানোর জন্য ওই ইউনিয়নের কি দরকার কি বা তারা ডিসেন্ট্রালাইজেশনের যে সেন্টার সেটা হবে ইউনিয়ন এবং কেন্দ্র পর্যন্ত যাবে ভাবে ভাগ। হ্যাঁ, ইউনিয়নের জনগণ স্থানীয় সরকার ব্যবস্থার যে সরকার ব্যবস্থাটা তারা কি করতে পারে, তারা ধরেন যে কি করে বাজেট প্রস্তুত করবে, তাদের ইউনিয়নে কি কি প্রবলেম আছে সেগুলো তাদের বাজেটের মধ্যে দিয়ে তারা সলভ করবে। এই ব্যাপারটাকে মানে নতুন ভাবনার ক্ষেত্রে বা হচ্ছে বর্তমান রাজনীতির ক্ষেত্রে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান, আমরা নতুন করে যদি রাষ্ট্রকে সংস্কার করতে চাই তাহলে এই প্রসঙ্গটা ভাবতে পারি। আর 5 মিনিট থাকতে বলে রাজিক ভাই, আমরা মোটামুটি লং টাইম ধরে আড্ডা দিচ্ছি, আর আড্ডা কিন্তু ভিডিও রেকর্ড করতেছি। এটা হচ্ছে একটা প্রসঙ্গ। আসিফ ভাইয়ের কাছে আবার মানে ফিরতে যাচ্ছিলাম আলোচনায় যে আসলে আমাদের যে 24-এর মধ্য দিয়ে যে একটা গণ অভ্যুত্থান, এই পরবর্তী যে আমরা রাষ্ট্রীয় সংস্কার, রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাচ্ছি বেশ কিছু জায়গা থেকে, বা নতুন একটা সম্ভাবনা, ব্যাপক মাত্রার সম্ভাবনা নিঃসন্দেহে এটা দেখতেছি, সেই জায়গা থেকে আমাদের কি কি সংস্কার অথবা স্বাধীন দেশের রাজনীতির কথা বলে আসছে আড্ডার মধ্যে দিয়ে, অথবা 72-এর জাতীয় সরকার ছিল না বলে পরবর্তীতে দেশটা একটা রাষ্ট্রীয়
অস্থিতিশীলতার দিকে বারবার ডুবে গেছিল। এই ক্ষেত্রে আমাদের কথা মানে বলতে চাচ্ছি যে এই প্রসঙ্গে যে কি কি সংস্কার নিয়ে যদি আমরা কথাটা শুরু করি, তাহলে হচ্ছে আমরা একটা উন্নত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবো। এই প্রসঙ্গে অবশ্যই আলোচনা দীর্ঘ হয়ে যায়, অনেক রাত হয়ে গেছে, আসলে আমরা শেষ করবো, ঠান্ডা বেশি। এটা 24-এ আমরা এই আলাপটা করতেছি, অথচ এই আলোচনাটা সে 71-এই জরুরি ছিল, ওই সময় হতে পারতো। আমরা গত 54 বছরে কোনোভাবে এর ভিতরে ঢুকতে পারিনি বলে আমাদের 24 এসে আবার এই ধরনের প্রশ্ন এখন হচ্ছে। সংস্কার শব্দ আসবে কেন এখানে? আমাদের সংস্কার, আমরা সংস্কার করে কি করবো? এই 54 বছরে বা এর 200 বছর আগে থেকে যদি বলি, আমাদের রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, যে কাঠামো ছিল, কোনোভাবে নিজের দেশের মুখী ছিল না। হ্যাঁ, আমরা যে স্বাধীন দেশে যে রাষ্ট্র কাঠামোটার চর্চা আমরা শুরু করছি, এর আগের রাষ্ট্র কাঠামো নিয়ে সেই ব্রিটিশদের তৈরি করা সিস্টেমের উপর ভর করে আমরা চলতে শুরু করছি 71-এ। এবং সেই ব্রিটিশদের তৈরি করা সেই সিস্টেমটা দীর্ঘদিন তারা হচ্ছে 200 বছর শাসনের ভিতর দিয়ে, শিক্ষা দীক্ষা সবকিছুর ভিতর দিয়ে তাদের মনন, তাদের সিস্টেমের উপযোগী মানুষের মনন তৈরি করে দিয়েছে। একান্তই সেটা তাদের সাথে। আমরা যত পরিশ্রম করবো, দিন রাত খাটবো, আমরা আমাদের মেধাকে সর্বোচ্চ একটা কেরানি পর্যন্ত নিয়ে যাব, এখান থেকে কোনো আবিষ্কার হবে না, কোনো সৃষ্টি হবে না। যে একটা দায় হবে, এগুলো দত্তকের মধ্যে না, একটা দেশের মধ্যে জন্য যথেষ্ট না, ব্যতিক্রমী যে একটা যা থাকে। আর সমস্ত সিস্টেম যাবে তাদের পক্ষে, আমাদের সমস্ত, আমরা খাবো পেট বলবে, তা ব্যাপারটা এরকম যে আপনি খাচ্ছেন, আপনি খাওয়া দাওয়া করছেন আপনার সুস্থতার জন্য, তো আপনার সমস্ত পুষ্টি যদি শুধু আপনার পেটের ভিতর জমা হয়, সেটা আপনাকে অসুস্থ করবে। আপনার মেদ বাড়বে, আপনার মগজ, মাথা এবং হাত পা এগুলো যদি শক্ত না হয়, আপনি কিন্তু সুস্থ মানুষ হিসেবে থাকবেন না, বেশি দিন টিকবেন না, অসুস্থ থাকবেন। আসলে দেশটার আমাদের প্রসঙ্গটা ছিল এরকম, আমরা সবকিছু অর্জন করব এবং সবকিছুর যা জমা হবে ব্রিটিশদের কাছে, মানে বিদেশ তারা ওই রকম ভাবে তৈরি করছে রাষ্ট্র কাঠামোটা, আমাদের নিজের বলে কিছু থাকবে না এখানে, আমরা আমাদের যা থাকবে তাতে আমরা অসুস্থই থাকবো, অসুস্থ জাতি হিসেবে থাকবো। আমাদের সমস্ত শরীরে এই আমাদের পরিশ্রমে আমাদের খাবারের যে পুষ্টিগুলো সমানভাবে পৌঁছবে না, সিস্টেমটা এরকম। তো আমরা এটা সংস্কার করে কি করব? এই 54 বছরে বাংলাদেশের আধুনিক পৃথিবী যতটুকু এগিয়ে গেছে, অন্যান্য দেশের সাথে তাল না মেলাতে গেলে আপনি তো সবসময় পিছিয়ে থাকবেন, অন্য রাজনীতির শিকার হবেন। তোদের সাথে তাল মেলাতে গেলে আপনার একেবারেই ওই সময় যা দরকার ছিল, ওই সময় নতুন করে রাষ্ট্র কাঠামো তৈরি করার দরকার ছিল। এখন হচ্ছে সংস্কার করেও হবে না, সংস্কার করলে যে লাও সেই পদই থাকবে, 2-4 দিন আপনি দুই একটা রেজাল্ট একটু মনে হবে যে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের উপর ভিত্তি করে যেরকম একটা নির্বাচন সবাই ভাবছে যে গণতান্ত্রিক গিট এবং হিসেবে, পরবর্তীতে ওটা টিকে নেই বলেই ওটা মানে যথাযথ ছিল না বলেই ওটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং ওটা একে অপরে মানে যে তত্ত্বাবধায়ক সরকার যার আমলে তৈরি হচ্ছে পরে তার কক্ষিগত করে রাখতেছে। অপর দল, বিরোধী দল, সেটাও বিশ্বাস করতেছে না যে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যাকে নির্দিষ্ট করা হলো সে নিরপেক্ষ না, সে অন্য দলের কুক্ষিগত, তার করবে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঠিক একই রকম ভাবে এরকম যে কোনো সিস্টেম আপনি সংস্কার করবেন একটু করে, এটা হবে না। এখন এমন একটা বিষয় দরকার, মানে রাষ্ট্রের আমূল পরিবর্তন, একান্তই বিদেশমুখী রাষ্ট্র কাঠামো ভেঙে নিজেদের দেশের মানুষের সংস্কৃতি, যে মানুষের যে মনন, মানুষের শিক্ষা দীক্ষা, মানুষের যে অবস্থান, সবকিছু মাথায় রেখেই এবং আধুনিক বিশ্বের এই যে টেকনোলজিক্যাল যে একটা উল্লঙ্ঘন, সেটাকে মাথায় রেখে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ করেই আপনাকে রাষ্ট্র সংস্কারে, এটা ভাবার বিষয়। এটা এমন না যে কারো মাথায় রেডি করা আছে, এটা মানে এখন উচিত দেশের সব ধরনের মানুষের, বা যারা হচ্ছে রাষ্ট্র নিয়ে ভাবে, এরকম রাজনৈতিক দল সমূহের ভিতর থেকেও অনেকেই থাকতে পারে যারা রাষ্ট্র নিয়ে ভাবে, রাষ্ট্র কাঠামো নিয়ে ভাবে। আমার জানা মতে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এই চর্চাটা হয় না, এই চর্চা হয় না, ওই 2-4 জন থাকতে পারে। যাই হোক, এরকম কেউ থাকলে, আর এর বাইরেও রাষ্ট্রবিজ্ঞানী বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ হিসেবেও যারা বহির্বিশ্বে, যারা বিভিন্ন জায়গায় শিক্ষাগত গবেষণাগত অবস্থায় আছে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বা পড়াশোনার সাথে সম্পৃক্ত আছে, এদের ভাবনাগুলোকেও এখন কালেক্টিভ আকারে নিয়ে যে দেশের রাষ্ট্র কাঠামোটা কেমন হওয়া উচিত, নতুন একটা রাষ্ট্র কাঠামো। কারণ এই সংস্কারের সুযোগ পাবেন না আপনি গত 54 বছরে কয়বার পাইছেন? 90-এর পরে হয়তো একবার আপনার হাতে ছিল, হ্যাঁ, খুব বড় না থাকলেও আপনি ফেল মারছেন। কিন্তু এইবার
রাষ্ট্র কাঠামো 2024-এ এসে আর মানুষ সব দলকে দেখে ফেলছে অলরেডি। 90-এ একটা দলকে দেখা হয় না, কোনো দলকে ভালো করে দেখা হয় না। 90-এর আগে শুধু এরশাদই ছিল, এর আগে এক বাকশাল নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করতো, আর তো কোনো কিছু না। হ্যাঁ, এরশাদের পরবর্তীতে এই স্বৈরাচার সরকারের পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপি কাউকে মানুষ দেখা হয়নি, কাজে ওই দুই দলকে মানুষ দেখার ছিল, এতদিন কিন্তু এখন দেখে ফেলছে সবাই। সব দল। এবং এটা যে এই জায়গায় এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, সে 2 বছর থাকুক, তাকেও সব ধরনের ব্যর্থতার সে নজির সৃষ্টি করবে। এই কাঠামোর মধ্যে, এই কাঠামোর ভিতর পদ্ধতির থেকে মধ্যে থাকলে। সে একটা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস না, সারা দুনিয়ার সবচেয়ে প্রতাপশালী মানুষটাকেও, সবচেয়ে জ্ঞানী মানুষটাকে যদি বসা দেওয়া হয়, সেও 2 বছর 3 বছরের ভিতরে তার সমস্ত নজির সৃষ্টি করবে ব্যর্থতা। হ্যাঁ, এবং এতদিন যা হয়েছে এর বাইরে খুব বেশি কিছু হবে না, বিকল্প খুব বেশি কিছু হবে না। এটা আলটিমেটলি একটা রাষ্ট্র কাঠামো, বিকৃত রাষ্ট্র কাঠামোর একটা রেজাল্ট। আমরা ওই যে বললাম, মানুষ হিসেবে ভালো এই দেশের বেশিরভাগই মানুষের মনন, কিন্তু শিক্ষা দীক্ষায় চর্চায় রাষ্ট্র এবং নাগরিক হয়ে ওঠা, নাগরিক রাষ্ট্র সংশ্লিষ্ট হয়ে নাগরিক হয়ে ওঠা, রাষ্ট্র কাঠামোর যেমন কোনো মানে রূপ নাই, আসলে রাষ্ট্র কাঠামোর কোনো সুনির্দিষ্ট এই দেশের একটা মানে স্বচ্ছ একটা এই দেশের মানুষের উপযোগী কোনো রাষ্ট্র কাঠামো না, এটা বিকৃত রাষ্ট্র কাঠামো। এর ভিতরে চর্চা মানুষের বিকৃত, দেখবেন মানুষের মনন আর চর্চা, মানুষের চিন্তা, জীবনযাপন সবকিছু বিপরীত করে। সবাই চায় ভালো, করেটা উল্টা, সবাই প্রত্যেকেই বাস্তবের মাঠে যায় হচ্ছে অন্যের কাছে যা প্রত্যাশা করে নিজের জীবনে তার কোনো প্রয়োগ নাই। অন্যের কাছে সবসময় মানুষ ভালো আচরণ করতেছে, অথচ নিজের জীবনে সে সব অন্যের সাথে মানে স্বেচ্ছাচারী আচরণ করতেছে, নিজেরটা এসে বুঝতেছে। একদম রাজনীতিবিদ থেকে ঊর্ধ্বতন থেকে শুরু করে একদম গ্রাসফিল্ড পর্যন্ত প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার একই। এই যে বিকৃত আচরণ, বিকৃত জীবনচর্চা, এই পুরোটাকেই চেঞ্জ করতে হবে। একটা রাষ্ট্র সংশ্লিষ্ট একটা রাষ্ট্র একটা যেমন নীতি নৈতিকতা যেমন থাকবে, একটা দর্শন অবশ্যই থাকতে হবে এটার জন্য। দর্শন ছাড়া এরকম ভাবে কোনো নতুন কোনো আমূল পরিবর্তনকারী কোনো একটা কাঠামো তৈরি করতে পারবে না। একটা রাষ্ট্র কাঠামো যেমন দরকার, এখানে সংস্কারের প্রশ্ন আসেই না। সংস্কার দিয়ে একটা বিষয় দিলে আপনি ওই যে রেজাল্ট পাবেন না, বরং ওটা 2 দিন পরে বিতর্কিত হবে। কোনো পজিটিভ বিষয় থাকলে, যদি একটা নতুন একটা রাষ্ট্র কাঠামোর অংশ থাকতো, তাহলে হয়তো সেটা কার্যকর থাকতো। আর এই রাষ্ট্র কাঠামোর ভিতরে একটা বিষয় আপনি সংস্কার করে দিলেন, 2 দিন পরে এটাও ফেল মারবে রাষ্ট্র কাঠামোর জন্য, একটা অংশ হিসেবে এটা খুব বেশি দিন ঠিক থাকবে না। তো এটাই রাষ্ট্র কাঠামো নিয়ে এখন যারা ভাবছে, যারা চিন্তা করছে, এদের এটা ভাবা উচিত একটা নতুন পরিপূর্ণ একটা নতুন রাষ্ট্র, নতুন সংবিধান বাংলাদেশের। এই সংবিধান, হ্যাঁ, তাই বলে এই সংবিধানকে অসম্মান করার কিছু না। এটাতে আমরা চলছি এতদিন, দেশ যেভাবে চলছে, এটা আমাদের ছিল, আমাদের হাতে তৈরি। হয়তো আমাদের মানে আমাদের যা ছিল তা দিয়ে আমরা তৈরি করছি। হ্যাঁ, কেউ কেউ ব্যবহার করতে চেষ্টা করছে নিজের কাজে, সেটা আমরা তাদেরকে, ইতিহাস তাদেরকে তাদের অবস্থা চিনিয়ে দিবে। কিন্তু এগুলোকে অসম্মান করার কিছু নাই, এগুলো থাকবে, এগুলোকে সম্মান করে এদেরকে, এগুলোকে, হ্যাঁ, আমরা এগুলোকে বাতিল করতে হবে। এখন সময়ের দাবি হচ্ছে এগুলোকে বাতিল করা। তাই বলে এগুলোকে অসম্মান করার মতো বিরক্তিকর দাবি না তুললে আমাদের বিরোধী পক্ষ তৈরি হবে। সম্মান করে কাউকে বিদায় দিলে সম্মান করে বিদায় দিতে হয়, সম্মান করে সেটাকে ইতিহাসের জায়গায় স্থান দিয়ে, যেটা আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান, এই সংবিধান দিয়ে আমরা চলছি, এটা থাকুক। আমরা নতুন করে নিজেরা আবার নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করছি, নতুন সংবিধান তৈরি করছি নিজেদের হাত দিয়ে। হ্যাঁ, সারা বিশ্বের জ্ঞান নিতে পারি আমরা সংবিধান তৈরির প্রশ্নে এবং রাষ্ট্র কাঠামো তৈরির প্রশ্ন দিতে পারি। সারা বিশ্বের যা যা কিছু আছে এখন আবিষ্কার সবার জন্য মুক্ত। যত কৌশল আছে, যত কারিগরি দিক আছে, যত শিক্ষিত বা গবেষণা কি বলে গবেষক আছে, এবং সারা পৃথিবীর সমাজবিজ্ঞানী দার্শনিক আছে, আমরা চাইলে সবার কাছ থেকে নিতে পারি। কিন্তু আমরা আমাদের দেশের মতো করে একটা তৈরি করার জন্য যা করা দরকার, আমাদের দেশের উপযোগী, এই দেশের মাটি, আবহাওয়া, এই দেশের যে মানুষের জীবনযাপন, এই মোট কথা এই দেশের মানুষের সংস্কৃতি নির্ভর একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে, এবং সেটা আধুনিক বিশ্বের এবং বর্তমান যে টেকনোলজিক্যাল যে একটা যে স্তর আছে, সেই স্তরের সাথে দিক মেনটেন করেই আমাদের একটা কাঠামো তৈরি করা দরকার, এবং সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। আলোচনা 2-4 দিনে না হবে না, 2-4 বছর লাগতে পারে, কিন্তু এটাই এখন আমাদের দাবি, কারণ এই সুযোগ আমরা সবসময় পাবো না। আবার একটা স্বৈরাচার সরকার একটা আমাদের ঘরে চেপে বসলে সেটা কতদিন যাবে আমরা জানি না। আবার যদি কেউ স্বৈরাচারী হয়, ঠিক আছে, আমরা জানি না কতদিন। আমাদের প্রয়োজন এই মুহূর্তে জাতীয় সংহতি। আমাদের দেশের সব মানুষ এই মুহূর্তে ওইরকম কাঠামোবদ্ধ সংহতির ভিতরে না থাকলেও একটা ভাসমান একটা সংহতির ভিতরে আমরা আছি অলরেডি সবাই। দেশের প্রশ্নে একটা ঐক্যতার ভিতরে আছি, ভিতরে নতুন রাষ্ট্র তৈরির প্রশ্নে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় একটা সুযোগ।
এটা যে যারা মনস্তাত্ত্বিক জায়গায় আমরা এখন পর্যন্ত সংহত আছি, এই রাজ- সংহতিকে নিয়েই হচ্ছে আমরা একটা নতুন করে আমরা নতুন করে একেবারে নতুন বাংলাদেশ আমরা হয়তোবা দেখার আহ, একটা সুযোগ সম্ভাবনা chance তৈরি নিতে হয়েছে, পারি। সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বিগত যে আমাদের ব্যর্থতাগুলো বারবার যে, ঐতিহাসিক পুনরাবৃত্তি, যেটা রক্তের যে পুনরাবৃত্তি, ব্যর্থতার পুনরাবৃত্তি, এগুলো থেকে যদি বেরিয়ে আসতে চাই তাহলে হচ্ছে আমাদের নির্মাণ করাটাই জরুরি। নির্মাণ করাটাই তাহলে হচ্ছে এই যে গেটিস দিয়ে, হ্যাঁ, এই তত্ত্বাবধায়ক সরকারের এই মতো দোষারোপের গেটিস- রাজনীতি করলে তো যুগের পর যুগ এভাবে যাবে। কে আজকে কেউ থাকবে, কালকে কেউ থাকবে, নয়া একজন সব- আরেকজন হ্যাঁ। দোষারোপের ভিতর দিয়ে যাবে। ঠিক ঠিক আছে, নিজেকে দায়বদ্ধ না করে অন্যকে দায়ী করা শুধুমাত্র এই এই অন্যকে দায়ী করার রাজনীতি, এটা কোনো রাজনীতির সাথে আসলে যায় না। আধুনিক যুগে তো এটা একেবারে আপনাকে সবসময় পিছিয়ে রাখবে, বেমানান, হ্যাঁ, অসভ্য মানুষ হিসেবে পরিচিত করবে সারা দুনিয়াকে। তাহলে আপনি যদি সেটা না চান তাহলে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত জ্ঞানের সবাইকে সম্মান করে এবং সবকিছুকে গ্রহণ করার মানসিকতা নিয়ে আপনাকে নতুন সেটা আপনার শত্রু হলেও তাকেও গ্রহণ করার মানসিকতা নিয়ে আপনার নয়া রাজনীতির দিকে পা বাড়াইতে হবে। নয় রাজনীতি, নয় রাজনৈতিক সংস্কৃতি বিনিময়টা এই মুহূর্তের আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে। তাহলে হচ্ছে আমরা যে স্বপ্নটা, এবং এটা আসিফ ভাই যেটা বারবার বলতেছিলেন যে এটা অসম্মান না, যা কিছু সেকেলে হয়ে গেছে, বরং সেটাকে যদি অযাচিত ভাবে, হ্যাঁ, সামনে রাখি, সেটাই বরং অসম্মানিত হবে, কেউ এসে ছুঁড়ে ফেলে দিবে। সেটাকে আমাদের যথাযথ ঐতিহাসিক জায়গায় দিয়ে রাখা উচিত, এবং সময় উপযোগী কাঠামো এবং সময় উপযোগী কাঠামো নির্মাণ করাটাই হচ্ছে আমাদের শ্রদ্ধা। কারণ আমার পিতৃপুরুষরা হচ্ছে লাঙ্গল ব্যবহার করতো, এখনো যদি আমি সেই লাঙ্গল বা এই বৈশিষ্ট্যগুলি সামনে রাখি, কেউ না কেউ ছুড়ে দিবে। একটা বিষয় খেয়াল করেন, আমি যদি আমাদের আগের যে দাদা বা দাদার বাবাদের সময়ের এই যে আমরা যুদ্ধ করি যে খড়ম, এই খড়ম গুলো কিন্তু মানে দীর্ঘদিন টিকতো। কেউ 15-20 বছর বয়স হওয়ার পরবর্তী খড়মই করতে একবার মৃত্যুর আগ পর্যন্ত। এবং এই আমরা জুতো ঢুকেও যদি জুতোটা ভেঙে না যায় তাহলে কিন্তু আমরা রেখে দিতাম এক জায়গায়। বা আমার বাবারা রেখে দিত কোথাও একটা, এবং পরবর্তীদেরকে দেখাইতো যে এটা দাদার খড়ম, ব্যাপারটা এরকম। একটা জুতোকে যদি আমরা সম্মানের সাথে রেখে দিতে পারি দীর্ঘদিন ব্যবহারের পরবর্তীতে, তাহলে নিজের দেশের যাই কিছু হোক না, সেটা যত নোংরাই থাকুক না কেন, যত ছোট হোক, সেটাকে আমরা সম্মানের সাথে রাখতে পারি না কেন, ইতিহাস হিসেবে সেটাকে রেখে দিলেই হয়। তাহলে কারোর শত্রুতাও এখানে বাড়ে না, কারোর প্রতিপক্ষ তৈরি হয় না, সবাই সবার যার অবস্থান বুঝে নিতে পারে। এবং পরম্পরার পথ ধরে আমাকে, যেহেতু আমরা সেই খরমে নাই, সেই লাঙ্গুলে নাই, আমাদের প্রযুক্তি চলে আসছে। আজকে অবশ্যই আমি পাওয়ার টিলার ব্যবহার করি, ট্রাক্টর ব্যবহার করি। তার মানে হচ্ছে প্রযুক্তিগত বাস্তবতায় আমাকে পরম্পরার পথ ধরে নতুনটাকে নিয়ে আসতে হবে, নতুনটাকে আবিষ্কার করতে হবে এবং স্থাপন করতে হবে। রাষ্ট্র কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতি, গণমানুষের যে সামাজিক সংস্কৃতি, হ্যাঁ, সামাজিক মনন, সেটাকে বিল্ড আপ করাটা জরুরি। আড্ডা শেষ করে দিতে যাচ্ছি আর কি। শেষ করে দিই আড্ডা, আসলে অনেকদিন অনেক দিন পর আড্ডা দিলাম। এবং জি আলিম ভাই একটু মানে একটা পয়েন্টে আলোচনা মানে একটু, আচ্ছা আচ্ছা, যে আসলে মানে সংস্কৃতি, যে রাজনৈতিক সংস্কৃতির যে কথা বলছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মানে যার যতটুকু অবদান আছে, দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে যে যতটুকু অবদান আছে, মানে তাকে যতটুকু মর্যাদা মানে ঐতিহাসিক নিরপেক্ষ নীতিতে দেওয়া উচিত, ইতিহাসের পদ্ধতি দেওয়া উচিত। প্রত্যেকটা লিডারকে, প্রত্যেকটা মানুষকে, যে দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে যাদের অবদান আছে, প্রত্যেকটা মানুষকে আজকের বাস্তবতায় তাকে কতটুকু মর্যাদা দেওয়ার মধ্য দিয়ে আমরা নতুন রাষ্ট্রটাকে নতুন ভাবে মানে সংস্কার করতে পারি। বিভেদের রাজনীতি, যা আমরা বিভেদের মধ্যে যা আছি, ডিভাইডেড করার মধ্যে যা আছি, এই জায়গা থেকে অবশ্যই জাতিকে মানে বের করতে চাইলে এবং জাতীয় সংহতি প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে যারা যতটুকু অবদান রেখেছেন সেটাকে স্বীকার করে নেওয়া, স্বীকার করে এবং ঐতিহাসিক পদ্ধতিতে যথাযথ করে রাখাটা। ধন্যবাদ আব্দুল আলিম ভাই, প্রথম আড্ডায় ছিলেন আমাদের সাথে। আজকে সাদির ভাই, রাজ্জাক ভাই আছেন, এবং আমার শিক্ষক তুল্য আসিফ ইকবাল ভাই আছেন। এবং আজকের আড্ডাটা মনে হয় আরেকটু প্রাণবন্ত ছিল এবং অনেক ইনফরমেটিভ। আমি নিজেই নতুন করে আর কি ভালো লাগার যে জায়গা, আমরা সেই ঐতিহাসিক 16ই যে ডিসেম্বর, যে বিজয়ের অর্জনের মাস, সেই তারিখ, সেই দিনক্ষণে দাঁড়িয়ে দেশ মানুষের প্রশ্নে একটা আড্ডা দিতে পারছি, আলোচনা রাখতে পারছি, এটাই মনে হয়েছে যে একটা মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। হ্যাঁ, আজকে প্রিয় দেশবাসী এবং আজকে যারা আমাদের বিশ্ববাসী যারা আছে, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ, সেই বাংলাদেশের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা থাকলো আজকে 20 ডিসেম্বর। এবং
এই পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য এবং দেশ মানুষের মুক্তির প্রশ্নে যারা যারা প্রাণ শুরু করেছে, ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই সমস্ত অকুতোভয় বীর যারা এই সমগ্র পৃথিবীর মানচিত্রে শুয়ে আছে, তাদের সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে যাদের মধ্যস্থতায় আমাদের সেই স্বাধীন মানচিত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত অকুতোভয় বীর বাঙালি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকের এই আড্ডা এবং আলোচনা মূলত তাদের চরণে নিবেদিত। এবং ঐতিহাসিক সেই পরম্পরার পথ ধরে আজকে যারা আমরা আছি, সেই 24-এ দাঁড়িয়ে সেটুকু স্বপ্ন রাখি এবং দৃঢ় প্রত্যয় রাখি, সেই তাদের অসমাপ্ত কাজ, সেই মানুষ এবং মনুষ্যত্বের মুক্তি, ন্যায্যতা প্রতিষ্ঠা, সেটা যেন আমাদের হাত দিয়ে হয় এবং আমরা যেন একটা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকে আড্ডা এখানে শেষ করছি।